প্রিয় দর্শক, সিঙ্গাপুরের ফাউন্ডার প্রাইম মিনিস্টার লি কুয়ান ইউর একটি উক্তি দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই। সেটি হচ্ছে, আমার দেশটি ছোট, চারদিকে সাগর, যাদের সঙ্গে ছিলাম তারা আমাদের আলাদা করে দিয়েছে। অর্থাৎ সিঙ্গাপুর হচ্ছে পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেননি, তাদেরকে জোর করে আলাদা করে দেওয়া হয়েছিল। জোর করে আলাদা করে দেওয়ার পরে ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটির ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন লি কুয়ান ইউ। তিনি তখন বলেছিলেন, আমি তৈরি করব একটি কানেক্টিভিটি সিঙ্গাপুর এয়ারপোর্ট, আর আমার মানুষগুলোকে তৈরি করব আগামী দিনের জন্যে, যাতে তারা কাজ করে প্রমাণ করতে পারেন যারা আমাদের আলাদা করে দিয়েছিল, দূরে সরিয়ে দিয়েছিল, জাহাজে তুলে দিয়েছিল, তারা যেন আমাদের এয়ারপোর্টে আসেন আর আমাদের মানুষদের থেকে কাজ বা পরামর্শ নেন। এমন একটি চ্যালেঞ্জ নিয়ে তিনি লিখেছিলেন হাউ টু বিল্ড আ নেশন। তার কিছুদিন পরে প্রকাশিত হয়েছিল তার আরেকটি বই, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু দ্য ফার্স্ট, ওয়ান ম্যানস ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। এই দুটো বইয়ের কথা আজ এই জন্য আনলাম, 2022 সালে আমরাও উপলব্ধি করতে শুরু করেছি বাংলাদেশ এগুচ্ছে তো কতদূর এগোবে, তার স্ট্র্যাটেজি কী, পলিসি কী, ফরেন পলিসি কী, এবং সেগুলো কিভাবে এক্সিকিউট হচ্ছে। এরকম একটি বাস্তবতায় আমরা আজকে বেছে নিয়েছি চতুর্থ শিল্প বিপ্লবে কতটা প্রস্তুত বাংলাদেশ, কতটা যুগ উপযোগী আমাদের পররাষ্ট্রনীতি। এরকম আলোচনার জন্যে স্টুডিওতে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি বিনয়ের সঙ্গে, তারা প্রত্যেকে এসেছেন। যারা আসতে পারেননি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেবেন অত্যন্ত জ্ঞানী, মেধাবী, অভিজ্ঞ এবং in true sense very smart panelists. Ladies and gentlemen, let me welcome you to tonight's ACTV সংলাপ। আমার নাম রাশেদ কাঞ্চন, অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করব। শুরুতেই আমি আমার সম্মানিত অতিথিদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আজ রয়েছেন বাংলাদেশের টেলিভিশন দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় মুখ, সজ্জন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, অত্যন্ত অভিজ্ঞ একজন রাষ্ট্রদূত এবং সাবেক সচিব মোফাজ্জল করিম, তিনি আমাদের স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে থাকছেন অধ্যাপক শাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পররাষ্ট্রনীতির খুঁটিনাটি বিষয় নিয়ে যিনি লিখেন, বলেন এবং পড়েন, একই সঙ্গে পড়ান। থাকবেন সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার এমপি, থাকবেন সাবেক সিনিয়র সহসভাপতি ও মহাসচিব বায়রা, যারা আমাদের জনশক্তিকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, রিয়াজুল ইসলাম। আমাদের সঙ্গে থাকবেন দীর্ঘ সময় ধরে কূটনৈতিক সাংবাদিকতায় অভিজ্ঞ এবং পরিচিত মুখ, 71 টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট ঝুমুর বাড়ি। এছাড়া আমাদের সঙ্গে যে কোনো সময় যোগ দিবেন মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং সাবেক সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। এই হচ্ছে আমাদের অত্যন্ত অভিজ্ঞ প্যানেল। অনুষ্ঠানে যেতে চাই, শুরুটা করতে চাই মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, তাঁকে দিয়ে। তাকে ফ্লোরটি দেবার আগে বা আমন্ত্রণ জানানোর আগে যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে বর্তমান পোস্ট করোনা ওয়ার্ল্ডে কমিউনিকেশন, রিলেশনশিপ অথবা ফরেন পলিসির জন্যে যেই ধরনের স্পেশাল মেজার্স ইভেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ ভারত নিচ্ছে, হিউজ রিফর্ম করছে তাদের ফরেন পলিসি এক্সিকিউশনের সঙ্গে যারা জড়িত আছেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে, একই সঙ্গে ইউনাইটেড স্টেটস, চায়না, ব্রিটেন, সব উন্নত দেশগুলো। সে জায়গায় ঠিক বর্তমান বাস্তবতায় এই পোস্ট করোনা ওয়ার্ল্ডে আমাদের পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম কতটা যুগ উপযোগী স্যার? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে যারা প্যানেলিস্ট আছেন সবাই খুব বিজ্ঞ, প্রাজ্ঞ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নানা ক্ষেত্রে। তো এই জন্য আমি বেশ কমফর্টেবল ফিল করছি যে যাক, আমার বেশি কিছু বলতে হবে না, আমি বরং বকা উল্লার চাইতে সোনা উল্লার ভূমিকায় বোধহয় পালন করা আজকে ভালো হবে। বিশেষ করে এটা ঠিক সেই অর্থে আমার ক্ষেত্রও নয় এই শিল্প বিপ্লবের ব্যাপারটি, তো নিজের অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতে চাই আর কি। যখন আমরা 71-এ স্বাধীন হলাম, তখন আমরা শিল্প শব্দটা বলতে আমরা শুধু বুঝতাম গান বাজনা, চিত্রকলা ইত্যাদি বোধহয়। এটা কিন্তু কোনো ঠাট্টার কথা না, বাড়িয়ে বলছি না।
শিল্প কলকারখানা যেখানে ছিলই না, একেবারে জিরোতে ছিলাম আমরা, এবং আমাদেরকে ইচ্ছাকৃতভাবে সেরকম রাখা হয়েছে। সবাই জানে আমাদের এই কাঁচামাল নিয়ে সেটাকে বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হতো, কিন্তু আমরা দাবি করেও কখনো কোনো শিল্প কলকারখানা পাইনি। একমাত্র এক আদমজি জুট মিলটা ছিল আর কি। তো সেটাও নানা সমস্যায় জর্জরিত ছিল, আঞ্চলিকতা ইত্যাদি ইত্যাদি বিরোধ ছিল। তো আমাদের সেইখান থেকে যাত্রা করে আমি এই জন্যে প্রেক্ষাপটটা আনলাম, যদি আপনি 71 থেকে এখন যদি এই 50 বছরে কি হয়েছে না হয়েছে এরকম, তাহলে দেখবেন এটা যেন দুইটা ভিন্ন দেশ। অর্থাৎ 71-এ যে বাংলাদেশ ছিল, যারা রক্ত দিয়েছে দেশকে স্বাধীন করার জন্যে, সেই বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশ এটা কিছুতেই মেলাতে পারবেন না। এই জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানুষেরা, আমাদের অশিক্ষিত যাদেরকে আমরা বলি আনকালচার্ড ইত্যাদি ইত্যাদি, শ্রমিকরা, কৃষকরা, মেয়েরা, সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরা কোনো দিন বোধহয় তারা সেলাই মেশিনটাও ধরেছে কিনা সন্দেহ, 90% জনের কোনো দিন সেলাই মেশিন দেখাও নেই বোধহয়। তারা এখন আমাদের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা উপার্জনকারী সেক্টর গার্মেন্টসে আছে। তো এই সমস্ত দিক বিবেচনা করে তাহলে আমি অন্তত ব্যক্তিগতভাবে এই উপসংহারে আসতে চাই যে এটা একটি অমিত সম্ভাবনার দেশ। যারা 71-এর জিরো থেকে এখন 2022 সালে আলহামদুলিল্লাহ পৃথিবীতে একটা পরিচিতি তাদের হয়েছে, এবং এটা হয়েছে কিন্তু নিশ্চয়ই সুযোগ্য নেতৃত্ব ছিল বিভিন্ন সময়ে, এটার মধ্যে বলার কোনো অপেক্ষা রাখে না। আমাদের নেতৃত্ব নিয়ে যে যাই বলুন না কেন, আমি বলবো যে এটা সম্মিলিত প্রয়াসে সেই বঙ্গবন্ধু সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যাই হোক সুখে দুঃখে উত্থানে পতনে মোটামুটি ভালোই তো চলেছে। যদি এইটুকুও যদি না থাকতো তাহলে এখন যা অর্জিত হয়েছে সেটা অর্জিত হতে পারতো না। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, সব সময় ওই যারা পেছন থেকে যারা কাজ করছে, যারা দৃশ্যমান হয় না, তাদের ভূমিকাটা হচ্ছে সবচেয়ে গৌণ। যখন আমরা নিউ ইয়র্কের একটা দোকানের শেলফে আমাদের শার্ট বা আমাদের প্যান্ট ইত্যাদি দেখি, বা লন্ডনে দেখি, বা ইয়েতে দেখি, প্যারিসে দেখি, তখন আমরা প্রথম চমকে যাই যখন এখানে ঘাড়ের কাছে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ লেখাটা থাকে। এবং এর পেছনে যে মেয়েটি শ্রম দিয়েছে, বা অন্যান্য ছেলেরাও বটে, কিন্তু বেশিরভাগই মেয়েরা, দেখুন তাদের মধ্যে কতটুকু সম্ভাবনা আছে, কতটুকু প্রতিভা আছে। নাও কোশ্চেন ইজ, হ্যাভ উই বিন এবল টু গ্যালভানাইজ দিস পটেনশিয়ালিটি? আমরা কতটুকু করতে পেরেছি? 78 ইংরেজিতে একজন প্রাক্তন সিভিল সার্ভেন্ট জনাব নুরুল কাদের খান, অত্যন্ত চৌকস এবং অত্যন্ত মেধাবী একজন আমাদের সহকর্মী ছিলেন, আমার সিনিয়র। আমি তার অধীনে চাকরিও করেছি সচিবালয়ে। তো উনি শুরু করলেন প্রথম, উদ্বুদ্ধ হলেন কি, উনি দেখলেন আশেপাশের দেশে সবাই তো করছে। তখন তিনি সাউথ কোরিয়া থেকে সাহায্য সহায়তা নিয়ে, বিশেষ করে ট্রেনিং ইত্যাদি নিয়ে, এমনকি আমাদের দেশের মেয়েদেরকে ওখানে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে ইত্যাদি থেকে শুরু করলেন। এবং তার সঙ্গে আরও টিপু বিশ্বাস এবং আরও কে নামগুলো মনে পড়ছে না এখন। তো এরা সবাই মিলে যে শুরু করেছিলেন, আজকে সেটা একটা যে অঙ্কুরোদ্গম হয়েছিল সেটা একটা বিরাট মহিরু হয়ে মাশাআল্লাহ, অলমোস্ট $48 বিলিয়ন আমাদের রেমিটেন্স আসছে। সেই জন্য ওই সেক্টরে যদি পেরেছে, আমি মনে করি অন্যান্য সেক্টর, আইটি সেক্টর যেমন ফর এক্সাম্পল, আইটি সেক্টর, আমি যখন 98 সালে চাকরি থেকে চলে যাই, তখন আইটি সেক্টর আমরা ভালো করে বুঝতাম না, দেখিও নাই, শুনি নাই। এখন একটা দারুণ সেক্টর, একটা অত্যন্ত সম্ভাবনাময় একটা সেক্টর, এবং ইতিমধ্যেই তারা যথেষ্ট বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন। সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম বলছিলেন 50 বছরে বলার মতো আরএমজি রয়েছে, আইটি সেক্টর রয়েছে, আমাদের মাইগ্রেশনও রয়েছে। আমরা মাইগ্রেশন প্রসঙ্গে পরে যাব। আমি জুমে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আছেন। তিনি তাঁর দৃষ্টিতে বলবেন 50 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্র সম্পর্কগুলো অন্য রাষ্ট্রের সাথে, স্যার আমাদের মাপকাঠিটা কীরকম হবে?
আমরা আমাদের উইন উইন সিচুয়েশনে আছি নাকি এখনও আমরা ডমিনেটিং হচ্ছি আর আমরা ডমিনেট করতে শুরু করেছি? যদি স্যার আপনার বক্তব্যটা শুনতে চাই, দীর্ঘ সময় ধরে আপনি আন্তর্জাতিক সম্পর্ক লিখছেন, পড়ছেন, বলছেন, পড়াচ্ছেনও। ডক্টর ইমতিয়াজ আহমেদ। ধন্যবাদ রাশেদ। আমার মনে হয় কয়েকটা জিনিস দেখা দরকার। পররাষ্ট্রনীতিতে আমরা কিছুটা ব্লেসড বলবো, কারণ একটা প্রিন্সিপাল পররাষ্ট্রনীতিতে স্বাধীনতার আগে থেকেই খাড়া হয়েছিল। যে প্রিন্সিপালটা 1970-এ যখন আমরা পাকিস্তানের অংশ ছিল, তখন জুন মাসে 1970-এ আওয়ামী লীগের ইশতেহারে এই যেটা এখন বারবার বলা হয় ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইজ টুয়ার্ডস নাল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতে না, এই প্রিন্সিপালটা কিন্তু 1970-ই আওয়ামী লীগ বঙ্গবন্ধু নেতৃত্বে তখনই বলেছিলেন। এবং মনে রাখতে হবে তখন স্নায়ুযুদ্ধ ছিল, প্রচণ্ড বড় আকারের স্নায়ুযুদ্ধ। এবং সেই স্নায়ুযুদ্ধের সময় ওই ইশতেহারে স্পষ্টত আছে যে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় যায়, এবং এটা পাকিস্তান মনে রাখতে হবে, স্পষ্টত বলা আছে যে তারা সেন্টো এবং সিয়াটোর মেম্বার থাকবে না। এই যে সাহসটা এবং এই যে একটা দিক নির্দেশ দেওয়া প্রিন্সিপাল, এটা আমাদের জন্য একটা ব্লেসিং হয়ে আছে। এর মধ্যে ক্ষতি হয়েছে কোনো সন্দেহ নেই, সেটা আমরা আলাদাভাবে আলোচনা করতে পারি। মাঝে মাঝে ক্ষতি হয়েছে, কিন্তু যেটা হয়েছে সবার সাথে বন্ধুত্ব রাখার ফলে আজকের এই বিশ্বায়নের যুগে যেটা খুবই প্রয়োজন যে সবার সাথে বন্ধুত্ব রাখা। কারণ কার সাথে কাঁচামাল আসছে, কার সাথে টেকনোলজি আসছে, কার সাথে কোন ইনভেস্টমেন্ট আসছে, এগুলো যদি আমি এক পেশা হয়, এবং আমরা দেখেছি যেসব দেশ এক পেশা আছে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে এই প্যান্ডেমিকে। সো অন্য কথায় পররাষ্ট্র নীতির ব্যাপারে কিছুটা ব্লেসড আমি বলবো, যেহেতু প্রিন্সিপালটা খাড়া আছে, এবং ওই প্রিন্সিপালের ভিত্তি করেই মনে রাখতে হবে একাধিক সরকার বাংলাদেশে এসেছে, কিন্তু সব সরকারই কিন্তু ওই প্রিন্সিপাল থেকে কিন্তু কখনো সরে যায়নি, বড় আকারে সরে যায়নি। এবং বর্তমান সরকার তো আরো বড় আকারে এই প্রিন্সিপালটাকে সামনে রেখেছে। এটা একটা বিষয় যেটা বোঝা দরকার। দ্বিতীয় যে জিনিসটা বোঝা দরকার যে আমরা আসলে কিন্তু ছোট একটা দেশ না। যদিও বহু আগে আমি নিজেও একটা লেখা ছাপিয়েছিলাম, একটা বই যেটা লেখা ছিল স্মল স্টেটস ইম্পারেটিভ, প্রফেসর ইমাদুদ্দিন স্যারের নেতৃত্বে। আমি তখন কেবল ছাত্র হয়ে বার হয়েছি, আমি নিজেও ওই বইয়ের অংশে ছিলাম, কিন্তু এখন বললে আমি হয়তো বলবো যে টাইটেলটা পরিবর্তন করা দরকার, কারণ আমরা কখনোই স্মল স্টেট না, পৃথিবীর অষ্টম দেশ। এবং আমি সবসময় বলে এসেছি যে আমাদের অষ্টম দেশ হিসাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ওই অষ্টম হওয়া দরকার সব ক্ষেত্রে। ওটা এখনো হয়ে ওঠেনি। আমরা বারবার ওই জিওগ্রাফি দেখি এবং বারবার কিছুটা পভার্টির দেখি, কিন্তু পৃথিবীর অষ্টম দেশ হিসাবে তার যে কাঠামো থাকা দরকার সেটা আমরা এখনো করতে পারিনি, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা এই কাঠামো পরিবর্তন করতে পারবো না। তৃতীয় যে জিনিসটা খেয়াল রাখা দরকার, যেটা পররাষ্ট্রনীতিতে আমার মনে হয় আরো আসা দরকার, কিছুটা হয়তো এসেছে, সেটা মনে রাখতে হবে যে বাংলাদেশ নতুন দেশ হতে পারে 1971-এ, কিন্তু একটা বিশাল পুরাতন একটা সভ্যতা। এই সভ্যতা কিন্তু আমাদের একটা অ্যাসেট। মানে আমাদের একেবারে চোখ বন্ধ করে আমি 6th সেঞ্চুরি BC-তে চলে যেতে পারি, যেটা অনেক দেশই যেতে পারে না। বিভিন্ন ইউরোপিয়ান দেশ বা আমেরিকা এগুলা মানে হতে পারে 200-300 বছর, কিন্তু আমরা একেবারে 1000 বছর চলে যেতে পারি এবং দম্ভ নিয়ে আমরা চলে যেতে পারি। তো ওই জায়গায় যেই জিনিসটা দেখা দরকার, যে যদিও বেঙ্গল যেটা ছিল সেটা হয়তো কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার হয়েছে ব্রিটিশদের হাতে, কোনো সন্দেহ নেই, এবং তারা ইচ্ছা করেই এটাকে টুকরো টুকরো করেছে, কিন্তু তারপরেও যে অংশটা বাংলাদেশ হয়েছে, সে যেহেতু পপুলেশন দিক থেকে অষ্টম দেশ এবং একটা পুরাতন সভ্যতা, মনে রাখতে হবে মানুষের ব্যবহারের মধ্যে কিন্তু, ব্রেইনের মধ্যে কিন্তু ওই সভ্যতার অংশ থেকে যায়। সেটা আমি যেভাবেই বলি না কেন, অনেক কিছুই আমরা করে থাকি যেটা কিন্তু একেবারে পিছনে চলে যাওয়ার মতন একটা কি বলে খোঁজ খবর নিলেই কিন্তু দেখা যাবে যে এর একটা বিষয় আগে থেকে ছিল। আমি একটা
জিনিস হয়তো বললেই হয়তো স্পষ্ট হবে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে পিপলস রিপাবলিক। দক্ষিণ এশিয়ার কোনো দেশ কিন্তু পিপলস রিপাবলিক না। এই যে পিপলস রিপাবলিক করা হলো, বঙ্গবন্ধু একবারও কিন্তু দ্বিতীয়বারও চিন্তা করেননি যে কি নাম হবে, এটা কি রিপাবলিক হবে না ডেমোক্রেটিক রিপাবলিক হবে। প্রথম হিসেবে কিন্তু তার হাতেই লেখা আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এবং পৃথিবীতে মাত্র 5টা দেশ আছে পিপলস রিপাবলিক বর্তমানে, আরো কয়েকটা ছিল। সবচেয়ে পুরাতন হলো নর্থ কোরিয়া, দ্বিতীয় হলো চায়না, তৃতীয় হলো আলজেরিয়া, আমরা চতুর্থ, এবং পঞ্চম হলো লাওস। এই 5টা। এই পিপলস রিপাবলিক হওয়ার কারণটা হলো যে মুজিব ভালো করে বুঝতে পেরেছিলেন যেই স্বাধীনতার লড়াইটা করবে সেখানে জনগণের একটা অংশ থাকবে। এবং এখানে আরেকটা এক্সেপশন আসছে, আমরা একমাত্র দক্ষিণ এশিয়ার দেশ যেটা একটা লিবারেশন ওয়ার করেছে। কোনো কোনো দক্ষিণ এশিয়ার কোনো দেশ কিন্তু লিবারেশন ওয়ার করেনি। নেতাজি সুভাষ বোসের কথা বলা হয়, কিন্তু নেতাজি সুভাষ বোস কিন্তু ক্ষমতায় কখনো আসেননি এবং পরের দিকে অনেকটা ট্যাসিজমের সাথে সম্পর্ক তৈরি করেছিলেন। সো একমাত্র দেশ হিসাবে যে লিবারেশন ওয়ার করেছে, তার মানে হচ্ছে যে জনগণের সাথে নিরাপত্তার একটা বাহিনীর একটা কি বলা হয় একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি নিজেই নবম শ্রেণীর ছাত্র ছিলাম 1971-এ, এবং আমি নিজে ভালো করেই জানি, আমি যেহেতু ওপারে গিয়েছিলাম, রীতিমতো যেই অভিজ্ঞতা, আমাদের লিডারই ছিল একজন ইপিআর জওয়ান। তো ওই বিষয়টা যদি আমি একটু মাথায় রাখি, যে 71-এর যেই পুরো এক্সপেরিয়েন্সটা কিন্তু আজকে যেখানে আমরা নিয়ে এসে জনগণ যে নিয়ে এসেছে, তার পিছনে কিন্তু ওই দমটা আছে, যেটা আমি মনে করি দক্ষিণ এশিয়ার অনেক দেশের মধ্যে নেই। তো সেই হিসাবে আমি যথেষ্ট আশাবাদী যে আগামীতেও বাংলাদেশ এগিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমি একই সঙ্গে দেখতে পাচ্ছি আরেকজন অত্যন্ত অভিজ্ঞ সাবেক সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তিনি সংযুক্ত ছিলেন এবং রাষ্ট্রদূত ছিলেন একাধিক দেশে। ভীষণ দারুণ বলেন। তার কাছ থেকে আমি যেই প্রশ্নটি করব সেটি হচ্ছে ডক্টর ইমতিয়াজ আহমেদের একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে জনসংখ্যার দিক থেকে আমরা এখন পৃথিবীর 8ম দেশ, কিন্তু আন্তর্জাতিক মঞ্চগুলোতে আমাদের পররাষ্ট্রনীতি বা আমাদের কাজকর্ম বা আমাদের স্ট্র্যাটেজি কি 8ম দেশের মতো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখানোর মতো কোনো পারফরমেন্স আছে, বা আমরা কোন অবস্থায় আছি? ওয়ালিউর রহমান। অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে কি যে এখন দুটো জিনিস আমি শুরু করব, দুটি কথা দিয়ে শুরু করবো। সেটা হলো যে 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 ভাষার জন্যে পৃথিবীতে কোনো দেশ আত্মহত্যা দেয়নি, একমাত্র বাংলাদেশ। 193টা রাষ্ট্র জাতিসংঘে বর্তমানে, একমাত্র দেশ বাংলাদেশ যেটা ভাষার জন্যে, মুখের জবানের জন্য তারা আত্মহত্যা দিয়েছে। নাম্বার 1। নাম্বার 2, যে কথাটা প্রফেসর ইমতিয়াজ বলেছেন যে আমরা আমাদের স্বাধীনতার জন্য একটা মুক্তিযুদ্ধ করেছি আমরা, এটাও একটা বিরল ঘটনা। পৃথিবীতে খুব বেশি এরকম ভাবে যুদ্ধ হয়নি এবং স্বল্প সময়ের ভিতরে। পররাষ্ট্র নীতি যেটা আমরা পেয়েছি, বঙ্গবন্ধু যেটা বলেছেন, যেটা প্রফেসর ইমতিয়াজ বলেছেন, সঠিক বলেছেন যে জাতীয় স্বার্থ আমাদের 1 নম্বর, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট। এটা ব্রিটিশ বলেন, ফ্রেঞ্চ বলেন, সবাই কিন্তু একই কথা বলছে। আমরা পার্মানেন্টের কথা বলি, আমরা ফরাসি প্রাইম মিনিস্টারের কথা বলি, সবাই একই কথা বলবে যে জাতীয় স্বার্থকে। ওর বিসমার্কের কথা বলি আমরা। ন্যাশনাল ইন্টারেস্টটা কি আমাদের, সেটাই আমার পড়াশোনা। এবং আমার কোনো পার্মানেন্ট বন্ধু নেই, পার্মানেন্ট শত্রু নেই। এই কথাগুলো বঙ্গবন্ধুর মুখ দিয়ে আমি যখন শুনলাম, আই স্টার্টেড থিঙ্কিং যে, এবং তিনি আমাকে বলছেন কিন্তু 1972 সালের আগস্ট মাসে। 1974 সালে তিনি এই কথাই বললেন, আবার জাতিসংঘে বলেন 25শে সেপ্টেম্বর জাতিসংঘে 1974 সালে, যখন আমরা মেম্বারশিপ পেয়ে গেছি আমরা। এই যে কথাগুলো তিনি বললেন, এবং এই সাথে সাথে আপনি দেখেন এই কথাটা না বললেই না, সেটা হচ্ছে এই যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সর্বতভাবে সাহায্য করেছে। এবং বেসিক্যালি আমেরিকা আমাদের চায়নি। আমেরিকা ডিড নট ওয়ান্ট যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হোক। কাজে সেই আমেরিকা
যখন বঙ্গবন্ধু গেলেন নিউ ইয়র্কে, প্রেসিডেন্ট নিক্সন রিজাইন, তখন জেনারেল ফোর্ড দ্য ভাইস প্রেসিডেন্ট ওয়াজ দ্য প্রেসিডেন্ট। তো উই আস্ক ফর এ মিটিং উইথ দ্য ভাইস প্রেসিডেন্ট। তো তিনি 25 তারিখে বক্তৃতার পরে 26, 27, 28, 29, 30, 31 পর্যন্ত ওখানে ছিলেন। 31 তারিখে ভেবে দেখুন তো কে আসলে দেখা করতে তার সঙ্গে? হেনরি কিসিঞ্জার। হি কেম এন্ড মেট দি প্রাইম মিনিস্টার, বঙ্গবন্ধু। তো বঙ্গবন্ধু তো শুনেছেন সব কিছুর ভিতরে। তো বঙ্গবন্ধু বলছেন যে তুমি কি চাও আমার কাছে? আর সবই তো দিয়েছি আমি, আর কি চাও? আমাকে মেরে ফেলা হয়নি, থ্যাংক ইউ সো মাচ, তোমরা চেষ্টা করেছো, হ্যাঁ পারহ্যাপস, যে আমাকে মারতে চাওনি তোমরা। কিন্তু স্টোরি হচ্ছে, লম্বা মিটিং হল তার সঙ্গে। স্টোরি হচ্ছে নেক্সট ডে অন দি 1st of October তার মিটিং হলো জেনারেল ফোর্ডের সঙ্গে। বঙ্গবন্ধুর যে জাতীয় স্বার্থের ইন্টারেস্টটা কোথায়, যে আমেরিকা চায়নি বাংলাদেশকে, সমস্ত ভাবে চেষ্টা করেছে তারা বাংলাদেশকে আসতে দেবে না। তিনি হি মেট দ্য আমেরিকান প্রেসিডেন্ট, এবং সেখানে কিন্তু হেনরি কিসিঞ্জার যায়নি, হি সেন্ট নাম্বার 2। জি, দিস ইজ অলসো এ পার্ট অফ ডিপ্লোমেসি। তো বঙ্গবন্ধু সেখানে অনেক কথাবার্তা বললেন জেনারেল ফোর্ডের সাথে, সে অ্যাবাউট অ্যান আওয়ার মিটিং। আমি স্টোরিটা হচ্ছে এই কথা বললাম এই জন্য যে বঙ্গবন্ধু অত্যন্ত একজন দেশপ্রেমী তো বলবো না বটেই, কিন্তু তিনি একজন মেধাবী, হি ওয়াজ এ ডিপ্লোম্যাট, স্মার্ট ডিপ্লোম্যাট। ওয়ালিউর রহমান, আমাদেরকে একটা বিরতিতে যেতেই হবে। যাবার আগে যেটি বলতে চাই, ভিউয়ার্স, আমাদের সঙ্গে এখনো রয়েছেন অধ্যাপক শাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সৈয়দা রুবিনা আক্তার, সংসদের সদস্য, রয়েছেন রিয়াজুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি ও মহাসচিব বায়রা, বিশেষ প্রতিবেদক ৭১ টিভি জুমুর বাড়ি। আমরা আলোচনায় আসব। আলোচনায় বিরতি নিবার আগে দর্শকদেরকে একটু বলতে চাই, বঙ্গবন্ধুর ওই পুরো সফরটি ছিল ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড ডিগনিটি। তার মানে হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির ওই সফরটিতে ছিল বেস। এটা নিয়ে আলোচনা করব, একটা বিরতি। বিরতির আগে বলছিলাম আমাদের পররাষ্ট্রনীতির বেসটা হয়ে গিয়েছিল 1974 সালে জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে এবং তার সফরের মধ্য দিয়ে। কিন্তু 2022 সালে আমাদের তখনকার পররাষ্ট্রনীতির বেসটা কতটা রিফারবিশ, রিভাইজ, রিএডিশন, রিঅ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন ছিল, এটি আলোচনা করব এই প্রজন্মের একজন পররাষ্ট্র বিষয়ের অধ্যাপক শাহাব এনাম খান, এই প্রজন্মের বক্তা, এই প্রজন্মের শিক্ষক, এই প্রজন্মের লেখক, এই প্রজন্মের ছাত্র, এই প্রজন্মের শিক্ষক। বলতে চাই আপনার কাছে, এটা এখন কতখানি ফিট করে, অর উই শুড রিভাইজ, রিএডিশন? ধন্যবাদ। এই পুরো ব্যাখ্যাটা করে দিয়েছেন ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল অ্যান্ড ম্যালাইজ টু নান প্রফেসর ইমতিয়াজ আহমেদ। আপনাকে একটু ক্ল্যারিফিকেশনের একটা দিয়ে নিই যে অনেক ক্ষেত্রে আমরা একটা কনফিউশনে থাকি, বৈরিতা বলতে এখানে কি বোঝায়, বা বৈরিতা না, দুটা কি একই সিনোনিমাস কিনা। একটা এক্সাম্পল দিয়ে দিই, মায়ানমার ফর এন এক্সাম্পল। মায়ানমারের সাথে আপনার সম্পর্কটা আসলে কি? মায়ানমারের সাথে যদি আপনি বলেন ক্লাসিক ডেফিনেশনে বন্ধুত্ব, সেই জায়গাতে যদি ঘাটতি থাকে, অন্ততপক্ষে সেকেন্ড ক্লজ অফ দ্যাট স্টেটমেন্ট যে বৈরিতা না, সেই জায়গাতে কিন্তু আপনি সাকসিড করে যাচ্ছেন। অর্থাৎ আপনি তার সাথে তো এত ওয়ার প্রভোকেশন হয়েছে, এত টেনশন হয়েছে, তারপরেও কিন্তু আপনি ওয়ার এসকেলেশনে কখনো যান নাই বা কনফ্লিক্ট এসকেলেশনে যান নাই। এই জায়গাতে এসে বৈরিতার যে কোয়েশ্চেনটা থাকে সেটার যথার্থ ব্যবহার আছে। একই ঘটনা সেই জায়গাতে যখন বঙ্গবন্ধু ওআইসি সামিটে পাকিস্তান গেলেন এবং সাবসিকুয়েন্ট ইয়ারে আমাদের যে সম্পর্কগুলি আছে, সেই জায়গাতে কিন্তু আপনি কোনো হোস্টাইল অ্যাটিটিউড পাকিস্তানের প্রতি কিন্তু কখনো হয়নি। প্রশ্নটা এখন যেটা হচ্ছে যে এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা আমরা যেটাকে বলছি ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল ম্যালাইজ টুয়ার্ডস নান, এইটার আলটিমেটলি ইম্প্যাক্টটা কি আমরা পুরোপুরি নিতে পারি কিনা। কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। একটা বড় এক্সাম্পল ধরেন, আমরা এখন কথা বলছি 5G নিয়ে। এখন 5G আসলে এটা বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু
অবদান রাখবে, সেই জায়গাতে আমরা ফোকাস করতে পেরেছি কিনা, শুধুমাত্র এটা কি মোবাইলের স্পিড বাড়ানো কিনা। দেখেন গ্লোবাল সিস্টেমে এই 5G কি করবে আগামী 2035-এর মধ্যে, সেটা হলো 13.2 ট্রিলিয়ন ডলারের ইকোনমি অ্যাড করবে, সেখানে 22.3 মিলিয়ন নতুন জব তৈরি হবে। এগুলি কিন্তু গতানুগতিক জব না। আবার অন্যদিকে যদি আপনি বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, এই মুহূর্তে 2041-এর মধ্যে 53 লাখ চাকরি কিন্তু চলে যাবে, তার মধ্যে 60% অফ দি RMG ওয়ার্কার অটোমেশনের কারণে কিন্তু জব চলে যাবে। সুতরাং আপনি এই 5G দিয়ে আসলে কতটুকু অ্যাডভান্টেজ নিবেন সেটা সম্পর্কে আমাদের এনাফ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে কিনা। এখনও যদি আপনি দেখেন সাউথ এশিয়াতে কিন্তু আমাদের ইন্টারনেট স্পিড মোটামুটি সবচাইতে কম ধরা যেতে পারে এবং হাই কস্টে। সুতরাং সেই জায়গাতে আপনি কি করছেন। 5Gর আরও মজার জিনিস আছে যে এইটাকে ইউজ করবে পৃথিবীর দুটা কারণে। একটা হলো সার্ভিস ডেলিভারি ইমপ্রুভ করার জন্য, আরেকটা কাজে ইউজ করবে সেটা হলো ডিসিশন মেকিং। তার মানে হলো আপনি যে আজকে পলিটিক্যাল ডিসিশনসগুলি নেন, আপনি যে নেগোসিয়েশনসগুলি নেন, সেগুলি কিন্তু আস্তে আস্তে অনেক বেশি অগমেন্টেড রিয়ালিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যালগোরিদমের মাধ্যমে করা হয়। আপনি মনে রাখবেন যে বাংলাদেশ যত নেগোসিয়েশনসগুলিতে এখন থেকে যাবে বা ভবিষ্যতে যাবে, আপনি 2024-এ এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আপনার অনেক বেশি স্ক্রুটিনি এখন হবে, অডিটিং হবে, সোশ্যাল অডিটিং হবে, ডেমোক্রেটিক অডিটিং হবে, ইন্টেলেকচুয়াল অডিটিং হবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের বিষয়গুলি আসবে। সেই জায়গাতে গিয়ে আপনার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনগুলির জায়গাতে আমার মনে হয় যে আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমরা ফ্রেন্ডশিপ টু অল, যে কারণে আপনি বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে কিন্তু ভারসাম্য বজায় রাখতে পারছেন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের মাধ্যমে। আপনার বৈরিতা নাই বলে কিন্তু আপনি সাউথ এশিয়াতে একমাত্র রাষ্ট্র যে এখনও পাওয়ার ফ্যালক্রামে চলে গেছেন, অর্থাৎ আপনি কিন্তু একমাত্র রাষ্ট্র এই মুহূর্তে যে এই সাউথ এশিয়াতে ইমার্জিং পাওয়ার এবং রিজিওনাল ইকোনমিক পাওয়ার। সুতরাং সেইটাকে ধরে রাখতে গেলে এখন চিন্তা করতে হবে যে তার মানে এই 2010 সাল থেকে 2050 সালের মধ্যে যে এই যে পপুলেশন শিফটগুলি হচ্ছে, এর মধ্যে আপনাকে দেখতে হবে যে এই পপুলেশন শিফটের মধ্যে আপনার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছে সেটা কিন্তু খুব শর্ট টাইমের, এটা অনেক লম্বা টাইমের না। সুতরাং এই জায়গাতে আপনি কতটুকু ইনভেস্টমেন্ট করেছেন, অর্থাৎ আপনার এডুকেশনের রেট হয়তো বেড়েছে, লিটারেসির রেট হয়তো বেড়েছে। আপনি এই যে আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিলাম 5Gর, সেটাকে কতটুকু ট্যাপিং করবেন এক্সিস্টিং লিটারেসির রেট নিয়ে, সেই জায়গাতে কিন্তু আমাদের এখন মানে আপনি অ্যাডাপ্টেশনের এক্স্যাক্টলি। এরপর আরেকটু আসি, জিন এডিটিং বা আপনার অ্যাডভান্স টেকনোলজিস, এগুলির মধ্যে আমি নাই গেলাম। ড্রোন যদি আমি নিয়ে আসি, আরেকটা ইন্ডিকেটর যদি নিয়ে আসি, আমার মানে বক্তারা হয়তো এটা খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশে এখনও মনে করা হয় যে ড্রোন ইজ এ মিলিটারি টেকনোলজি, এটা সাউথ এশিয়ার একটা ফেনোমেনা। কিন্তু আমি আজকে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে ড্রোন এখন কি কি কাজে ইউজ হয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে, এগ্রিকালচারে, ট্রান্সপোর্টেশনে, তারপর সিকিউরিটি ক্ষেত্রে তো আছে, টেলিকমিউনিকেশন, মাইনিং, ইভেন ইন্স্যুরেন্সের মতো সেক্টরে ড্রোন ইজ নাও অ্যান ইম্পর্টেন্ট, যে কারণে ড্রোনের কমার্শিয়াল ইউজ $5.3 বিলিয়ন কমার্শিয়াল ইউজ চলে গেছে। তার মানেটা কি? অর্থাৎ আপনি যদি ঢাকা শহরে গাড়ি চালান বা ঢাকা শহরে মাস ট্রান্সপোর্টেশনের কথা চিন্তা করেন, আপনি র্যাপিড ট্রান্সপোর্টেশন সব কিছুই আমাদের হবে এবং ফেনোমেনাল ডেভেলপমেন্ট। কোয়েশ্চেনটা থাকে তাহলে রিক্সা যারা চালান তাদের কি হবে? তাদেরকে তো আপনাকে একটা জায়গায় শিফট করতে হবে। সুতরাং এইরকম কিন্তু অনেক নিশ এরিয়াগুলি হচ্ছে যেগুলি কিন্তু আলটিমেটলি উইল বি এফেক্টেড। আপনাকে যদি এই যে বড় বড় ইনভেস্টমেন্ট করছেন সেটাকে যদি ম্যাক্সিমাইজ করতে হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্টে এবং সাস্টেইনেবল ফাইন্যান্সিং এবং সাস্টেইনেবল রিটার্ন, সেটাকে যেতে হলে এই পার্টিকুলার ছোট ছোট জিনিসগুলি কিন্তু করতে হবে। আমি একটা দিয়ে শেষ করে দিই, সেই জায়গাটাতে হলো যে এই যে আরেকটা জিনিস কিন্তু আমাদের চলে এসছে, গতানুগতিক ডিপ্লোমেসির দিন আর নেই। বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি সার্ভেইলেন্স করেন, ডিসিশন মেকিং করেন, ফেসবুক দিয়ে আপনি পলিটিক্যাল ডিসিশন চেঞ্জ করছেন, গুগল ডিসিশন চেঞ্জ করছে। আরও সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে আপনার সাথে যে নেগোসিয়েশনে আসবে সে অ্যালগোরিদম ব্যবহার করে আপনার সাথে কথা বলতে আসবে। সুতরাং আপনি যতই তাকে তথ্য দেন না কেন, সে কিন্তু আপনার সামনে অন্ততপক্ষে 5টা সিনারিও নিয়ে ডিসিশন নিতে আসবে, সেটা ইউএস স্টেট ডিপার্টমেন্ট হোক,
সেটা বেইজিং হোক, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স হোক, সেটা পাকিস্তান হোক, সেটা মিডল ইস্ট হোক, সেটা আফ্রিকা হোক। সুতরাং এই জায়গাগুলিতে আমার মনে হয় যে পররাষ্ট্রনীতিটা বড় স্মার্টার অ্যাডাপ্টেশনে যেতে হবে। দারুণ বলেছেন। আমাদের প্রতিপক্ষ অর্থাৎ কাউন্টার পার্ট যদি অ্যালগরিদম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে, সেই জায়গায় আমরা যদি এখনো লাল ফিতার ফাইল নিয়ে কাউন্টার পার্ট নেগোসিয়েশন আরবিট্রেশনে যাই, আমরা তো হারবো বটেই। আমাদের সঙ্গে সংসদের সদস্য রয়েছেন সৈয়দা রুবিনা আক্তার। আপনার কাছে যাবার আগে আমি একটি ছোট্ট লাইন পড়তে চাই, যেটি হচ্ছে চতুর্থ বিপ্লব নিয়ে যে আমরা কথা বলছি, চতুর্থ বিপ্লব আসলো, তার আগে 3টা বিপ্লবের ইতিহাস সংক্ষিপ্তভাবে বলতে চাই। প্রথম শিল্প বিপ্লবটি সংগঠিত হয়েছিল 1760 সালে, দ্বিতীয় শিল্প বিপ্লব হয়েছিল 19 শতকের শেষার্ধে এবং 20 শতকের প্রথমার্ধে, তৃতীয় শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল 1960 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় 1 দশক পরে। চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি আসে হচ্ছে 1 এপ্রিল 2013 সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত একটি সেমিনারের মাধ্যমে, এবং বলা হয়ে থাকে প্রথম শিল্প বিপ্লব ছিল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের কারণে, দ্বিতীয় বিপ্লবটি হয়েছিল ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ পাওয়ার আবিষ্কারের কারণে, তৃতীয়টি ইন্টারনেট এবং আইটি প্রযুক্তি, চতুর্থ বিপ্লবটি ঘটেছে ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। যেখানে শেষ করেছেন শাহাব এনাম খান, সেখান থেকে আসতে চাই। বিশ্ব চতুর্থ বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে, অ্যালগরিদম ব্যবহার করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে, ডেটা ব্যবহার করছে, পরিসংখ্যান ব্যবহার করছে। আমরা আমাদের রাজনীতি, আমাদের শিক্ষা, আমাদের ধর্মনীতি, আমাদের পররাষ্ট্রনীতি কতখানি প্রস্তুত হচ্ছে কাউন্টার পার্টকে ফেস করার জন্যে? সংসদের একজন তুখোড় বক্তা হিসেবে আপনার কাছে জানতে চাই, আপনাদেরকেই তো সবার আগে অ্যাক্ট করতে হবে। জনগণ তো আপনাদেরকে 5 বছরের জন্য সেখানে পাঠায় যেখানে নির্ধারিত হয় 18 কোটি মানুষের ভবিষ্যৎ। ধন্যবাদ রাশেদ কাঞ্চন। চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়ে আপনি বলেছেন। আমরা তো 1972 সালেই আমাদের বঙ্গবন্ধু প্রথম দ্বিতীয় শিল্প বিপ্লবের ডাক দেয়, এবং যেইটার মূল মোটো ছিল কৃষি অর্থনীতি। কারণ যুদ্ধবিধ্বস্ত এই দেশকে আমার জাগিয়ে তুলতে হলে যেটা আমার দেশের সবচেয়ে বড় সম্পদ কৃষি, সেটিকে কাজে লাগিয়ে আমাকে উঠতে হবে। এবং উনি কিন্তু 1974 সালেই এই যে তৃতীয় শিল্প বিপ্লব যেটি আপনি বলেছেন এবং আইটি, এই সব বিষয়ে কিন্তু তিনি একটি দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, এবং তিনি এটি সমন্বিত করেছিলেন তার চিন্তাধারা এবং আমাদের রাষ্ট্র পরিচালনায়, যেটি আসলে উনি বাস্তবায়ন করার পূর্বে ওনাকে হত্যা করা হয়েছিল। আমি মনে করি উনি বেঁচে থাকলে হয়তোবা আমাদের আজকের যে অবস্থান, সেই অবস্থানটি আমরা হয়তোবা 1985-এর মধ্যেই অর্জন করতে পারতাম। কিন্তু এটি বিভিন্ন চড়াই উতরাই, বিভিন্ন সরকার, বিভিন্ন দলের নানামণি নানা মতে আমরা এটি অনেকটা সময় পিছিয়ে আজকে 51 বছর পরে আমরা সেই দরিদ্র দেশের সেই যে আমাদের তকমা, সেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে আমরা পদার্পণ করেছি। আপনি দেখেন আমাদের মোট জনসংখ্যার 30%, অর্থাৎ প্রায় 4,76,00,000 আমাদের তারুণ্য শক্তি। এই শক্তিকে আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লবের যে ক্রাইটেরিয়া, সেইখানে তাদেরকে ক্রমান্বয়ে সংযুক্ত করা হচ্ছে, সম্পৃক্ত করা হচ্ছে, এবং সেই সম্পৃক্ত করার জন্য যেসব আমাদের এলিমেন্টের প্রয়োজন, যেসব আমাদের উপাদানের প্রয়োজন, সেই সব কিছু কিন্তু সরকার আমাদেরকে জোগাড় করে দিচ্ছে, যোগান দিচ্ছে। মাননীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, আপনি যে এই প্রজন্মকে তৈরি করবার জন্যে আপনি যে কথাটি বলছেন, আমরা তার সঙ্গে অবশ্যই একমত। প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন, আন্তর্জাতিক মানের সিটিজেন তৈরি করতে হলে বেশি বিনিয়োগ লাগলে তিনি দেবেন, প্রযুক্তি আনতে হলে তিনি দেবেন, যেটি সংসদ সদস্য বলছিলেন। আমি একটু আপনার প্রশ্নে এই জায়গায় থামি, আমি একটু যেতে চাই। আমাদের জনশক্তি কি শুধু বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে, নাকি আন্তর্জাতিক বাজারে আমরা যেতে পারছি? আমরা জানি আমাদের জনশক্তি রপ্তানির বয়স প্রায় 40 বছর পেরিয়েছে, কিন্তু এখনও বিশ্বজুড়ে আমরা রপ্তানি করছি অদক্ষ, আধা দক্ষ, কিছু কিছু ক্ষেত্রে খুব কম সংখ্যক সেমি স্কিল যেটাকে আমরা বলি, কিন্তু ফুললি স্কিল্ড মাইগ্রেশন আমরা এখনও করতে পারছি না। আমাদের সঙ্গে একজন বিশিষ্ট জনশক্তি রপ্তানিকারক রয়েছেন, যিনি গর্ব করেই বলেন, আমি বাংলাদেশের মানুষকে বিদেশে পাঠাই কাজের জন্যে, কারণ তারা দেশে থাকলে
বিশৃঙ্খলা করতে পারে, বেকার থাকতে পারে। আমি সাধুবাদ জানাই আপনার এরকম বক্তব্যের জন্য। রিয়াজুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি এবং মহাসচিব বায়রা, বলুন তো 40 বছরে মাইগ্রেশনেও কি আমরা পিছিয়ে আছি, যে এখনও আধাদক্ষ বা একেবারেই অদক্ষ লোক পাঠাচ্ছি যারা $100-200 বেতন পাচ্ছে, কিন্তু আমরা ঢাকা শহরেও দেখতে পাচ্ছি বা বাংলাদেশেও দেখতে পাচ্ছি আমাদের কলকারখানায় বিদেশিরা কাজ করছে, কিন্তু তারা তো নিচ্ছে আমাদের 40 জনের সমান বেতন। এই জায়গাটি আপনাদেরকে আশাহত করে না? ধন্যবাদ আপনাকে রাশেদ কাঞ্চন, আপনি একটা যথার্থ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কারণ আমাদের বর্তমান জাতীয় যে অর্থনীতি আছে তার চালিকা শক্তি আমি এই জনশক্তি রপ্তানিকে খাতকেই আমি তুলে ধরব। এর জন্য যে আমাদের বর্তমানে বিশ্বে বাংলাদেশি ডায়াসপোরা আছে প্রায় 14 মিলিয়ন। এই 14 মিলিয়ন আমরা বলি যে আমাদের রেমিটেন্স যোদ্ধা। এই রেমিটেন্স যোদ্ধাগণ বাংলাদেশের পতাকা 175 দেশে তারা বহন করে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা জাতীয় গর্বের বিষয়। এবার আসছে দক্ষতার বিষয়টা, আপনি যে প্রশ্ন করেছেন যথার্থ প্রশ্ন করেছেন। প্রথমে বলতে হয় যে প্রায় 4 দশকের ঊর্ধ্বে এই সেক্টরের বয়স। এই সেক্টর দিয়ে আমরা বাংলাদেশ অর্থনীতিকে $1.5 ট্রিলিয়ন আমরা ইনজেক্ট করতে পেরেছি। বর্তমানে যে রেমিটেন্স আছে বাংলাদেশে আমাদের খাত থেকে, কারণ গার্মেন্টস আরএমজিতে দেখানো হয় ফিগারেটিভলি হায়েস্ট ফিগার, বাট এটা নিট টু নিট চলে যায়, ব্যাক টু ব্যাক চলে যায় 90%। আমাদেরটা নিট রেমিটেন্স। সো উই টপ দ্য দ্য লিস্ট অফ দ্য ইনবাউন্ড রেমিটেন্স ডোনার। তো আমরা যারা এই ডোনেট, আমরা যারা আর কি রেখেছি, অবদান রেখেছি ইনবাউন্ড রেমিটেন্সে, আমি মনে করবো যে জনশক্তি রপ্তানিতে প্রথম। ইন ফিউরেটিভ টার্মসে আরএমজি অবশ্যই, কিন্তু রিয়ালিটিতে আমাদের এই সেক্টরটা। আপনার প্রশ্নের উত্তরে বলছি যে আমাদের আজকের যে 25 বিলিয়ন আমাদের অ্যানুয়াল রেমিটেন্স, এটাকে আমরা 3 থেকে 4 ফোল্ড, 3 to 4 ফোল্ড আমরা মাল্টিপ্লাই করতে পারতাম, আমরা যদি বেসিক কিছু পলিসি অ্যাডাপ্ট করতাম বা মেনটেন করতাম। আমাদের সবসময় একটা মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সাথে আমরা যারা এই রপ্তানি করে থাকি, রিক্রুটিং এজেন্ট বলে থাকি আমরা আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ মিনিস্টার অফ কমার্স রেজিস্টার্ড। আমরা বর্তমানে বায়রার আপনার টোটাল 2000 মেম্বার্স আছে। আমরা সবসময় যেন মন্ত্রণালয়ের সাথে একটা গ্যাপ থাকে, আমাদের উইন উইন একটা কখনোই পলিসি আমরা অ্যাডাপ্ট করতে পারি নাই কোনো অদৃশ্য কারণে। বাট আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের যে মন্ত্রী মহোদয় আছেন, যে সচিব মহোদয় আছেন, ডিজি সাহেব আছেন, আমরা ফাইনালি একটা প্রান্তে পৌঁছতে পেরেছি যেখানে আমরা ফিল করি যে আমাদের দেশে যে বিরাট সম্ভাবনা আছে শ্রমিকদের। বিদেশে আমাদের দুটো কাঠামো, আমাদের 2 উইংস, 2 প্লেনস। একটা হচ্ছে আমাদের লোকাল ডোমেস্টিক লেবার, অনেকগুলো প্রজেক্ট হচ্ছে, মেগা প্রজেক্ট হচ্ছে, বাইরে থেকে আমরা শ্রমিক এনে তাদের অনেক বেশি ম্যানিফোল্ড আমাদের তাদের স্যালারি দিতে হচ্ছে। আর একটা আছে বিদেশের মার্কেটের জন্য। বিদেশের মার্কেটের জন্য প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 20 লক্ষ যুবক তারা রেডি হচ্ছে। দুর্ভাগ্যবশত কোভিডের কারণে, আপনার যুদ্ধ বিগ্রহের কারণে, ইকোনমিক আপনার স্লোডাউনের কারণে আমাদের বহির্বিশ্বে অলমোস্ট 60% জবস হ্যাভ বিন নকড অফ। আগের মতো ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে না। ক্ষেত্রগুলো তৈরি না হতে এই যে একটা জাম্পিং একটা আপনার টেন্ডেন্সি, আর কেউ ধৈর্য ধরতে পারছে না যে কেউ একটা টেকনিক্যালি স্পেশালাইজড হয়ে যাবে, তার ওই তরটা সহ্য করছে না, সে যে এই ফার্স্ট ট্রাভেল ফ্লাইটে সে সুযোগ পাচ্ছে, সে চলে যাচ্ছে। এই জন্য আমাদের কী প্রয়োজন? আমাদের প্রয়োজন একটা জাতীয় পলিসির হুইচ মাস্ট বি স্ট্রিক্ট অ্যান্ড ইন প্র্যাকটিস। আমি রিয়াজুল ইসলাম আপনাকে এখানে থামাতে চাই। আমি একটু কথা বলতে চাই ঝুমুর বাড়ির সঙ্গে, অত্যন্ত অভিজ্ঞ একজন সংবাদকর্মী, যিনি দীর্ঘ সময় ধরে পররাষ্ট্রনীতি এবং আমাদের মাইগ্রেশন নিয়ে খুব ক্লোজলি লিখেন, পড়েন, বলেন। বিশেষ প্রতিবেদক 71 টিভি। ঝুমুর, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাই, আমার ধারণা আপনি রিয়াজুল ইসলামের বক্তব্যটিকে কমপ্লিমেন্ট অর আর্গুমেন্ট দুটোই রেজ করার ক্যাপাসিটি এই মুহূর্তে রাখছেন। কারণ হচ্ছে কোভিডের কথা তিনি বলছিলেন, কোভিডের জন্য আমাদের মাইগ্রেশন যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের গার্মেন্টস কিন্তু রেমিটেন্স গ্রাফ ইজ হাই। এটি কিন্তু বলে দেয় কোভিড ইম্প্যাক্ট দেয়নি। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? না, কোভিড ইম্প্যাক্ট অবশ্যই রয়েছে। কোভিড ইম্প্যাক্ট থাকার কারণে কিছু কিছু জায়গায় আমরা পকেট হয়ে গেছি, যে এই জায়গাগুলোতে আমরা লোক পাঠাতে পারছি না। কিন্তু কোভিড ইম্প্যাক্ট আমরা পজিটিভ জায়গা থেকেও আমাদের এখানে এসেছে। যেমন ধরেন সৌদি আরবের ক্ষেত্রে, যেখানে আমাদের সৌদি আরবের একটি বড় বাজার দখল করেছিল ভারত, পাকিস্তান।
ভারত পাকিস্তানের থেকে কোভিডকালীন সময়ে তারা লোক নেয়নি, আমাদের থেকে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত তারাও আমাদের থেকে লোক নিয়েছে কোভিডকালীন সময়ে, এবং মিডল ইস্টের পুরোটাই কিন্তু আমাদের জন্য খোলা ছিল। সিঙ্গাপুর বা জাপান এই জায়গাগুলোতে আমরা কিছুটা স্টাক হয়েছিলাম, কিন্তু ওটা তো একেবারেই খুবই কম স্কেলে, কারণ ওখানে দক্ষ জনশক্তি যায়, যেই জায়গাতে আমরা এখনো কম্পিটেন্ট হয়ে উঠতে পারিনি। যেই জায়গাগুলোতে এই চতুর্থ শিল্প বিপ্লবের ক্রাইটেরিয়া মিট করার জন্যই বলেন, আর একেবারে ডেভেলপিং কান্ট্রি হিসেবে নিজেদেরকে উপস্থাপনের জন্য যে জায়গাটা, সেইটা তৈরি করার জন্য যে জায়গা, সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি। কিন্তু আমরা ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক লোক পাঠিয়েছি গত মাসে ডিসেম্বরে, 1,06,000 এক মাসে। আবার দেখেন যে তার আগের মাসে আমাদের সর্বোচ্চ সংখ্যক রেমিটেন্স এসেছে। পৃথিবীতে যত টাকার রেমিটেন্স পৃথিবীর বিভিন্ন দেশ পাঠায়, সেই জায়গায় আমরা ষষ্ঠ অবস্থানে রয়েছি। অর্থাৎ আমরা খুব কম বেতন পাই ঠিক, কিন্তু টাকা কিন্তু পুরোটাই দেশে পাঠাই। কারণ আমাদের দেশের প্রতি দেশে আমরা যেই পরিবারকে রেখে গেছি তাদেরকে আমরা কখনো ভুলি না, এবং সেই টাকাটা আমরা পুরোটাই নেট বেনিফিটটা আমরা পেয়ে আসতেছি। তো এই জায়গাতে সরকারের একটা মনোযোগের খুব গভীর দরকার আছে, এবং আমার মনে হয় যে সরকার এখানে, আপনি যেটি বলছিলেন যে কারো প্রতি বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব, এই জায়গাতে আমরা এই জনশক্তির জায়গা থেকে যদি আমরা একটু হিসাব করি, দেখব যে সৌদি আরবের সাথে আমরা যখন তাদের সাথে জোটে, আমরা সামরিক জোটে গেলাম না, বাংলাদেশ কিন্তু কোনো সামরিক জোটের মধ্যে এখন নেই। কোয়াড বলেন, যুক্তরাষ্ট্রের জোটই বলেন, আর সৌদি আরবের সামরিক জোটই বলেন, কোনো জোটে বাংলাদেশ ঢোকেনি। তখন বলা হয়েছিল যে সৌদি আরব বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দেবে। সৌদি আরব এখন এই মুহূর্তে প্রতিদিন গড়ে কোনো দিন 8,000 ভিসাও দেয়, এবং গড়ে সেই ভিসাটা 3,500 থেকে 4,000। তাহলে সৌদি আরবের সাথে কিন্তু আমরা কোনো জোটে না গিয়ে বা কোনো নেগোসিয়েশনে না গিয়ে আমরা আমাদের অবস্থানকে ধরে রাখতে পেরেছি। আপনি যুক্তরাষ্ট্রের কথা হচ্ছিল, যুক্তরাষ্ট্র আমাদের চাইনি যে আমরা স্বাধীন হই, বা স্বাধীনতার পরও নানা রকম চক্রান্তের মধ্যে আমরা ছিলাম, কিন্তু আমাদের এই মাইগ্রেশন সেক্টর, মানে তারা ট্রাফিকিং সেক্টর, যারা মাইগ্রেশনটাকে এন্টি ট্রাফিকিং হিসেবে দেখে, ট্রাফিকিং ইন পার্সন হিসেবে দেখে, যে সেখানে আসলে কোনো পাচারের শিকার হচ্ছে কিনা, দুটোকে একসাথে করে তারা হিসাব করে। সেই এন্টি ট্রাফিকিং সেক্টরে যুক্তরাষ্ট্রের যে প্যারামিটার, সেই জায়গায় আমরা একটা অবজারভেশন সেক্টর থেকে উঠে সেকেন্ড ধাপে টায়ার 2-তে অবস্থান করছি। অর্থাৎ তারা আমাদেরকে পজিটিভলি দেখছে যে আমরা সুশাসনের পথেও যেমনভাবে সামনের দিকে হাঁটছি, গণতন্ত্রের পথে হয়তো বা কোনো সেক্টরে আমরা কিছুটা প্রশ্নবোধক জায়গা রাখছি, কিন্তু সেই জায়গা থেকেও আমরা সামনের দিকে হাঁটতে পারছি। তারা যখন চিন্তা করে যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি, এটা নিয়ে আমাদের ভাবার দরকার আছে। নির্বাচনের 1.5 বছর আগে থেকেই, 2 বছর আগে থেকেই যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, তারা চিন্তা করে যে তারা বাংলাদেশের নির্বাচনের পার্ট হতে চায়। তখন কিন্তু ভাবার জায়গা থাকে যে আমরা পররাষ্ট্রনীতিতে বা এই সবচেয়ে লো ইনফ্লুয়েন্সিয়াল জায়গা, যেটা আমরা এখন মনে করছি, যদিও রেমিটেন্স অনেক বেশি আসছে, যেটি আমাদের জনশক্তি খাত, সেই জায়গা থেকে তারা বারবার চিন্তা করে যে না, বাংলাদেশের নির্বাচনের পার্ট আমরা হতে চাই, বাংলাদেশের অর্থনীতির পার্ট আমরা এখন হতে চাই। অথচ আমরা কিন্তু কোনো জোটে নেই, কোনো দেশের সাথে এককভাবে নেই, আমরা চায়না বা আমরা যুক্তরাষ্ট্রের সাথে এককভাবে নেই, ভারতের সাথেও আমরা এককভাবে নেই। সকলের সাথে সমান অবস্থান রেখে আমরা হাত মেলাচ্ছি। সেটি কোরিয়া বলেন, জাপান বলেন, পূর্ব আর পশ্চিম বলেন, সকলেই কিন্তু সমানভাবে যাচ্ছে। আর রোহিঙ্গা সমস্যার এই সমাধান আমরা হয়তো করতে পারবো না সাময়িক সময়ে, কিন্তু এই সমস্যা পুরো বিশ্বের নজর কিন্তু বাংলাদেশের উপরে এসে পড়েছে। হ্যাঁ, আমরা আপৎকালীন সময়ে এটিকে খুব বড় একটি সমস্যা ভাবছি, এবং অবশ্যই এটি বড় সমস্যা। স্যার আমার সামনে রয়েছেন, স্যারের সামনে বলা না, এত বড় কথা বলা উচিত না, তারপরেও বলবো এই সমস্যার সমাধান হবে না, হয়তোবা তারা এদেশেই থেকে যাবে। কিন্তু তারা এদেশে থেকে গেলেও যে সাহস আমরা দেখিয়েছি, সেটি কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে একটি স্ট্রং এটিকে পিলার যোগ করেছে, যেটি আমরা আসলে সাহস করতে পারি। আমরা শুধুমাত্র এখন আর জনশক্তি লেবার রপ্তানিকারক দেশ না, বা আমরা শুধুমাত্র কারোর সাপোর্টিং হিসেবে কাজ করার জন্য দেশ না। আমরা আমাদের পররাষ্ট্রনীতি দিয়ে স্ট্রংলি বলতে পারি যে না, আমাদের প্রতিও মানুষের আগ্রহ রয়েছে, তারাও এখন ঘুরে দেখে আমরা কি করি। জি, ঝুমুর বাড়ি, ভেরি স্মার্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার, দারুণ বক্তব্য দিয়েছেন। আমাকে একটু বিরতিতে যেতে হবে, যাবার আগে একটু চেক করে দেখতে চাই, চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশের ক্ষেত্রে
আমাদের প্রধানমন্ত্রীর মন্তব্য বা বক্তব্যটা কীরকম? চতুর্থ শিল্প বিপ্লবে 4IR-এ উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন এবং চ্যালেঞ্জ হবে বলছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করে বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে 3টি বিষয় অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। সেগুলো হলো অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ। তিনি বলেছেন আলট্রা মডার্ন ইনভেনশন প্রয়োজন, এই জায়গাটায় গুরুত্ব দিয়েছেন এবং সেটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণ অর্থাৎ ক্লাইমেটের বিষয়টি বা এনভায়রনমেন্টাল ইস্যুটি প্রধানমন্ত্রী তার বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যটি নিয়ে আমরা পরের অংশে আলোচনা করব। কন্ট্রোল থেকে বারবার বলছে বিরতিতে যাবার সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ। বিরতির আগে স্পেশাল করেসপন্ডেন্ট ৭১ টিভি আমার প্রিয় বন্ধু ঝুমুর বাড়ি বলছিলেন রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না, আপাতত হবে না। এ ব্যাপারে অভিজ্ঞ কূটনীতিক এবং সাবেক সচিব বাংলাদেশের সরকারের মোফাজ্জল করিম রয়েছেন আমাদের সঙ্গে। আপনি কি বলবেন স্যার? আমি সবিনয়ে বলতে চাই যে সেই ব্রিটিশ সাংবাদিক যা বলেছেন তার সঙ্গে আমি একমত নই। তার কারণটা হচ্ছে, প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে এটা বোধহয় সাময়িকভাবে বোধহয় তারা থাকবে এবং আমরা যে তখন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রোলটা প্লে করেছিলেন এটা অবশ্যই বিশ্বনন্দিত হয়েছে এবং এটা তখন খুবই দরকার ছিল। এটা না করে যদি উল্টাটা আমরা যদি করতাম, প্রধানমন্ত্রী ঢাকা থেকে যদি নির্দেশ দেন যে 1 ঘন্টার মধ্যে এদেরকে ফেরত দাও, কি হতো? রক্তপাত হতো, ভীষণ রকম রক্তপাত হতো এবং বাংলাদেশের ইমেজটা ভুলুণ্ঠিত হয়ে যেত যে এই 8 লাখ বা 10 লাখ লোককে তারা জায়গা দিল না, এখন এই অবস্থা হয়েছে। সেখানে কিন্তু আমরা একটা বিরাট রকমের প্লাস পয়েন্ট অর্জন করেছি। হ্যাঁ, তারপরেরটুকু হচ্ছে গিয়ে মানে এই উপন্যাসের দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে গিয়ে আমাদের হ্যান্ডলিং অফ দি এন্টায়ার সিচুয়েশন। এখানে আমি একটু দুঃখের সঙ্গেই বলবো, প্রথম দিকে কিন্তু আমরা মানে খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারিনি। তার কারণ আমাদের উচিত ছিল, যেহেতু আমরা তখন কিন্তু অ্যাকচুয়ালি ডিকটেটিং টার্মসে ছিলাম, আমাদের দেশে এসে তোমাদের লোকরে তোমরা ঠেলে পাঠিয়ে দিয়েছ, আমরা দয়া দেখিয়ে মহানুভবতা দেখিয়ে আমরা জায়গা দিয়েছি, কিন্তু এর মানে এই নয় যে তোমরা তাদেরকে ফেরত নেবে না, বরং আরও মানে বড় বড় কথাবার্তা শোনাবে ইত্যাদি। সেইখানে আমাদের স্ট্যান্ডটা সেরকম হয়েছে। তা না হয়ে মনে রাখুন যে আমরা কি করলাম, অল্প দিনের মধ্যে আমরা চলে গেলাম ইয়েতে, ওরা ডাক দিল যে আসেন চা পান তামাক খেয়ে যান। চলে গেলাম ওখানে, গিয়ে ওদের সঙ্গে দেন দরবার করলাম। দেন দরবার করে এমন একটা কিম্ভূত কিমাকার একটা চুক্তি স্বাক্ষর করলাম যেটা কোনো রকমের কোনো কূটনৈতিক চুক্তির আওতায় পড়ে না। কারণ এটা বাস্তবায়ন হতো, আমি ওটাতে পরে আসতেছি, ওটা পরে আসতেছি। প্রথম কথা হচ্ছে এমন একটি চুক্তি যে এটা এখানে কবে ওরা যাবে, কতদিন পরে যাবে, অনন্তকাল ধরে থাকবে কি না থাকবে কোনো কিছু নেই। এভরিথিং ওয়াজ ওপেন এন্ডেড। তার মধ্যে কি হয়েছে, তাতে কি হলো, ওরা আশকারা পেয়ে গেল এক। দ্বিতীয়ত এর পরবর্তী পর্যায়ে আমাদের যেটা কূটনৈতিক প্রচেষ্টা যেটা চালানো হয়েছে ঠিকই, এর বেশি কি করা যাবে? জোর করে তো আর চীনকে বলা যাবে না তুমি গিয়ে ওকে রাজি করাও, তা নাহলে তোমাকে ডান্ডা দেবো, এটা তো বলতে পার সাহস প্রশক্তি বা ইয়ে নাই, মানে কোনো রকমের কোনো অবস্থান আমাদের নেই। হাওয়ার যেটা করার দরকার ছিল, বিভিন্ন দেশ বিশেষ করে চায়না, যে চায়না ওদের গুরু, মিয়ানমারের গুরু, যে চায়নার কোলে পিঠে করে তারা মানুষ হয়েছে, তাদেরকে এখানে যে নিয়ে গেছে মিয়ানমারকে, চায়নাই তো 27 বছর পর্যন্ত পেলে পুষে মানুষ করেছে। সেই চায়নাকে বলছে, চায়নার সঙ্গে যদি আমাদের এই এতক্ষণ ধরে বৈরী শব্দটা খুব বেশি ব্যবহৃত হয়েছে, যদি বৈরী সম্পর্ক থাকতো তাহলে একটা কথা ছিল, তাদের সঙ্গে তো আমাদের বেশ পেলি সম্পর্ক এবং থাকা উচিতও বটে। এই অঞ্চলের মধ্যে চায়না নিশ্চয়ই সেরকম শক্তি রাখে বা সেরকম তাদের গুরুত্ব বটে, কিন্তু ওখানে আমরা সাফল্য লাভ করতে পারিনি। স্যার, আপনি সাফল্য লাভ করতে পারেননি, এরকম একটি জায়গায় আপনি একটু থামতে হবে। আমি একটু প্রফেসর ইমতিয়াজকেও আনতে চাই এই আলোচনায়। আরেকটি বাক্য বলে শেষ করে দিই। তার চেয়ে বেশি দাবি ছিল আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু, আপদ বিপদের বন্ধু ভারতের প্রতি।
তারাও কিছুই করে নাই এবং এটাই দুঃখজনক। আর তো আপনি আমাকে বলতে দেবেন। I want to call for a debate now প্রফেসর ডক্টর ইমতিয়াজ, ওয়ালিউর রহমান এবং অধ্যাপক শাহাব এনাম খান। একজন অভিজ্ঞ ডিপ্লোম্যাট বলছেন পরবর্তীতে আমরা রোহিঙ্গা ইস্যুজ প্রপারলি ডিল করতে পারিনি। ওয়ালিউর রহমান আপনি কি বলবেন এ ব্যাপারে? আমি দুটি কথা বলে শেষ করব যে জাতিসংঘের আমাদের একটা বাক্য আছে। আমি 15 বছর জাতিসংঘে কাজ করেছি, জেনেভা এবং নিউ ইয়র্ক মিলিয়ে, অ্যাবাউট 15 ইয়ার্স। যে হাইন্ডসাইট ইজ নেভার এ প্রিটি সাইট। এখন আপনি হাইন্ডসাইটে বলছেন যে 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 মায়ানমারের সাথে যে চুক্তি হয়নি, এটা আমাদের, ইট ওয়াজ নট অ্যান এগ্রিমেন্ট নর ওয়াজ এ ট্রিটি, ইট ওয়াজ এ লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং, Not even a memo of understanding, mind you. It was a memorandum of understanding. No No, it was chukti, not. no agreement. Number one. Number two, আপনি বলেছেন যে ওপেন এন্ডেড। দেখুন, জাতিসংঘের কথা আবার বলি, যতগুলো রেজলিউশন হয় ধরেন যে 3 মাসে, এবং কমিটি তো মিটিং হচ্ছে, সারা বছর হচ্ছে। যদি বলি যে 500 রেজলিউশন হয়েছে 1 বছরে, তার ভিতরে প্রায় 250 কিন্তু ওপেন এন্ডেড থাকে। There is no definitive resolution যে না এটা হবে, এটা হবে না, because you are dealing with 193 countries. This is what, in short, আমার উত্তর হবে এটা। তবে এটা বলবো যে ঝুমুর বাড়ি আমার একজন অতি প্রিয় মানুষ, ঝুমুর বাড়ি যেটা বলেছেন, ইটস ভেরি ইজি টু সে দ্যাট। তবে নিশ্চয়ই তিনি তার উপলব্ধি থেকে বলেছেন। তবে আমি বলবো যে আমাদের ভাষায় শেষ বলে কিছু নাই, দ্যার ইজ অলওয়েজ এ পসিবিলিটি। এবং তার মানে এই নয় যে সেখানে কোনো দাঁড়ি কমানো অবশ্যই আছে, বা দ্যার ইজ এ পসিবিলিটি। আমাদের এফার্ট চলতে থাকবে, আমরা চেষ্টা করব, এবং বন্ধুরা সাথে আছেন এবং তাদের মাধ্যমে আমাদের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ অনন্তকাল যাব আমরা করতে পারবো না। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমি ঠিক এই ডিবেটে আনতে চাই আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং শাহাব এনাম খানকে। প্রথমেই ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে এই বিষয়টি নিয়ে আসতে চাই, হোয়াট ইজ দ্য প্রোগ্রেস রিপোর্ট অন রোহিঙ্গা ডিলিংস অ্যান্ড MOU উইথ এ মিলিটারি জান্টা? ধন্যবাদ। কয়েকটা জিনিস আসলে দেখা দরকার। একটা জিনিস মনে হয় একটু ক্লারিফিকেশন দরকার, সেটা হলো মেমোরেন্ডাম অফ অ্যারেঞ্জমেন্ট হয়েছে, নট মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়নি। ওটা আরো দুর্বল, মানে আমি যদি ওই সেন্সে বলি, MOA সই করা হয়েছে, উইচ ইজ একটা দুর্বল। কিন্তু কতগুলো ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন কারণে। একটা কারণ হলো যে 70 দশকে আর 90 দশকেও যদিও রোহিঙ্গারা এসেছিল, কিন্তু তখন এত বড় আকারে জেনোসাইডের ব্যাপারে এভিডেন্স ছিল না। এবার মৌলিকভাবে এটা তুলনামূলকভাবে যদি আমি বলি, এটা ভিন্ন একটা বিষয় হয়ে গেছে, যেহেতু এবার যথেষ্ট এভিডেন্স আছে যে একটা জেনোসাইড ওই ধরনের কিছু একটা হয়েছে। এবং যেই কারণে, এবং এটা দ্বিতীয়, সেটা হলো প্রভিশনাল যেই জাজমেন্টটা অলরেডি আমরা ICJ-তে যেটা হয়েছে, সেখানে স্পষ্টত কয়েকটা জিনিস হয়েছে। একটা বড় যে জিনিসটা, সেটা হলো রোহিঙ্গা শব্দটা স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক আদালতে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, মানে এটা হয়তো আমরা বুঝতে পারবো না যেহেতু আমরা রোহিঙ্গা না, কিন্তু রোহিঙ্গাদের জন্য কিন্তু এটা একটা বিশাল পাওয়া যে একটা আন্তর্জাতিক কোর্টে, ইন্টারন্যাশনাল বডিতে ইউনানিমাস, কোনো ডিসেন্ট নেই, কিন্তু ওখানে মিয়ানমারেরও জাজ ছিল, কোনো ডিসেন্ট ছাড়া ইউনানিমাস ভোটিংয়ে তারা রোহিঙ্গা শব্দটা স্বীকৃতি পেয়েছে। তৃতীয় যে জিনিসটা খেয়াল রাখা দরকার, সেটা হলো যে অং সান সুচি পার্টি যেহেতু ক্ষমতায় নেই, এখন ক্ষমতায় না থাকার ফলে যেটা হয়েছে, তারা কিন্তু এখন রোহিঙ্গা শব্দ ব্যবহার করছেন এবং বলেছেন যে রোহিঙ্গা তারা এই ব্যাপারে তাদের পজিটিভ স্টেপ। চতুর্থ যে জিনিসটা, যেটা গত সপ্তাহে বা 10 দিন আগে মনে হয় আমাদের পত্র পত্রিকায় এসেছে, যদিও ইন্টারভিউটা তার আগে হয়েছে, আরাকান আর্মির যে প্রধান, মানে যেটা নিয়ে একটা বিশাল সমস্যা মিয়ানমার মিলিটারি আরাকানে হচ্ছে, আরাকান আর্মির প্রধানও বলেছে যে আমরা রোহিঙ্গাকে স্বীকার করি।
এই ধরনের যে কাঠামো যদি আমি দেখি, এগুলো কোনো কিছুই কিন্তু 70 দশকে আর 90 দশকে ছিল না। তো আমি কিছুটা ঝুমুরকে বলবো হ্যাভ পেশেন্স, মানে এই ব্যাপারে আমি কখনো প্রচার করব না যে এরা থেকে যাবে। দ্যাট উড বি অ্যাবসলিউটলি আনলফুল। It will go against ICJ. It will go against Rohingyas' identity. It will go against the very principle উপর যেটা দাঁড়িয়ে আমরা ফরেন পলিসি তৈরি করছি। যার জন্য আমি কখনোই ওই জিনিসটা বলে বেড়াবো না যে এরা কি থেকেই যাবে কিনা। আমার কথা হচ্ছে কবে যাবে, সেই প্রেশারটা কিভাবে বিল করা যায় এবং আউট অফ বক্স চিন্তা ভাবনা ভাবে কিভাবে বিল করা যায় সেটা দেখা। লাস্ট যে শব্দটা নিয়ে আমি শেষ করতে বাধ্য হচ্ছি, সেটা হলো এতদিন ধরে চীন, ভারত এবং জাপান এই তিনটা দেশ কিন্তু বলতে গেলে হয় তারা নেগেটিভ ভোট করেছে আর নাহলে অ্যাবসেন্ট থেকেছে। এবার প্রথমবার আমরা দেখলাম যে জাপান কিন্তু কো স্পন্সর ছিল রেজুলেশনে। এটা হয়তো ঝুমুরা খেয়াল করেননি, জাপান কিন্তু কো স্পন্সর ছিলেন। এই যে কো স্পন্সর মানে হচ্ছে জাপান প্রথম একটা দিক দেখিয়ে দিল যে রোহিঙ্গাকে আমাকে আলাদা করতে হবে তাদের ন্যাশনাল ইন্টারেস্ট থেকে। আমি যথেষ্ট আশাবাদী, তবে যেটা বললাম সময় হয়তো লাগবে, কিন্তু আমাদের প্রেশার বিল করতে হবে। ওই কথাগুলো বলাটা আপাতত এখনো ঠিক না এবং কখনোই ঠিক হবে না, কারণ যেহেতু এটা জেনোসাইড হয়েছে। জি প্রফেসর এখানে ইমতিয়াজ, কিন্তু জাতিসংঘে কয়েকদিন আগে যে রেজুলেশনটা পাশ হলো, যেটা এর আগে আপনি যেটা বলছিলেন যে চীন এবং ভারত সবসময় হয় অনুপস্থিত থাকতো অথবা এবং রাশিয়াও ছিল তার সাথে, যেখানে তারা কেউ ভেটো দেয়নি যে মিয়ানমারে গণহত্যা হয়েছে। এই যে রেজুলেশনটা কয়েকদিন আগে জাতিসংঘে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল, সেটাও কিন্তু আমরা একটা মাইল ফলক হিসেবে দেখতে পারি এই আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে। রোহিঙ্গা শাহবানাম খান আপনি বোধহয় রেসপন্ড করবেন না, বিষয়টি। এটাতে খুব বেশি বলার নাই, কারণ ইমতিয়াজ স্যার যেটা বলেছেন এক্স্যাক্টলি আমি এই পথেই হাঁটতাম আসলে। কারণ আপনি দেখেন গাম্বিয়া যে কেসটা করলো, আপনার ইন্টারন্যাশনাল কোর্ট বলেন, আর্জেন্টাইন কোর্ট বলেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা পজিটিভ দিক নির্দেশনা আসছে। আমি যে জায়গাটায় ফান্ডামেন্টালি স্যারের সাথে অ্যাগ্রি করি যে রিপ্যাট্রিয়েশন আজকে হোক কালকে হোক এটা হবে। কি কারণে হবে? প্রথম কথাটা হলো যে আপনি এই লুজ একটা ইনস্ট্রুমেন্টের উপরে ভরসা করার কোনো কারণ নেই। মায়ানমার ইজ এ স্টেট, ইটস এ ভেরি রেজিমেন্টাল, অর্থোডক্স, কনজারভেটিভ, নন ডেমোক্রেটিক স্টেট। আর আপনি একটা ডেমোক্রেটিক স্টেট, আপনার ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ দি স্টেট ইজ ডেমোক্রেসি। সুতরাং আপনি চাইলেই মায়ানমার যেটা করতে পারে আপনি সেটা করতে পারেন না। সে কারণে আমাদের সময় লাগে প্রত্যেকটা জিনিসে। আপনার ইন্টারন্যাশনাল নর্মস ফলো করে, ইন্টারন্যাশনাল ল ফলো করে, প্রত্যেকটা জায়গাকে ফলো করে। যে কারণে আমি কিন্তু একটা জায়গায় বলেছি যে আমরা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন মানে হলো আমরা অনেক বেশি অডিটিংয়ের মধ্যে আছি, অনেক বেশি স্ক্রুটিনির মধ্যে আছি। সুতরাং আমরা রোহিঙ্গা বিষয়টাকে যেভাবে ডিল করছি সেটাও কিন্তু স্ক্রুটিনির মধ্যে পড়ে যাবে, নেগোসিয়েশনের মধ্যে পড়ে যাবে, বার্গেনিংয়ের মধ্যে পড়ে যাবে। সেটাকে অ্যাভয়েড করার জন্য বাংলাদেশ যে পন্থায় এখনও পর্যন্ত যাচ্ছে আমি মনে করি এটা স্যাটিসফ্যাক্টরি। যে জায়গাটা আপনাকে আরেকটু মনে রাখতে হবে সেটা হলো যে স্যার যেটা বললেন যে দেখেন জাপান বলেন, ভারত বলেন, চীন বলেন, প্রত্যেকের ন্যাশনাল ইন্টারেস্টের সাথে এখন জড়িত। আপনি যদি বাংলাদেশকে একটা ইকোনমি ধরেন, যেটা আগে বলেছি যে একমাত্র ইকোনমি বা একমাত্র ফেলক্রাম সাউথ এশিয়াতে যে স্টেবল এখনো পর্যন্ত এবং যে পাওয়ারে এই মুহূর্তে ইকোনমিক শক্তি অর্থাৎ রিজিয়নাল ইকোনমিক পাওয়ার হিসাবে আমি কিন্তু এখনো দেখছি, সেই জায়গাতে কি দাঁড়াচ্ছে? জাপানের এখানে যেরকম স্টেক আছে, ভারতের যেরকম স্টেক আছে, সেটা ভারতের পলিটিক্যাল স্টেক হোক। ভারত রিয়েলাইজ করে যে তার যে 2017 সালে যে রেসপন্সটা ছিল মায়ানমার নিয়ে, সেটা তাকে কোনো রকমের ডিভিডেন্ড দেয়নি। চীন যেটা বুঝছে যে আরাকান আর্মি বলেন বা যে কটা রেবেল গ্রুপ আছে, এটা দিয়ে তার যে বড় স্কোপ অফ ইনভেস্টমেন্ট বা এক্সট্রাকশন অফ রিসোর্সেস ইন মায়ানমার সেটা হবে না। সুতরাং তাকেও সেখানে একটা স্টেবিলিটি আনতে হবে, এবং এই স্টেবিলিটির একটা বড় জায়গা হলো বাংলাদেশ, নর্থ ইস্ট ইন্ডিয়া এবং মায়ানমার। সুতরাং চীনের বড় রকমের জিওপলিটিক্যাল চেঞ্জ এসছে। জাপানের কি আছে, আপনি যদি চিটাগং থেকে শুরু করে কক্সেস বাজার পর্যন্ত আসেন, জাপানিজ আর নাও ওয়ান অফ দি লার্জেস্ট ইনভেস্টার, এবং এই ইনভেস্টমেন্ট কিন্তু শুধু বাংলাদেশে না, এইটার বর্ডারের ওই পারেও আছে। সুতরাং তার কন্টিনিউটির জন্য দরকার হলেও সে এটা করবে। আসিয়ান হ্যাজ টেকেন এ রেজলিউশন, আসিয়ান কিন্তু মায়ানমারকে এখন কন্ডেম করছে, সুতরাং থাইল্যান্ড তাকে কন্ডেম করছে। সুতরাং এই ওভারঅল মানে যারা একসময় হয়তো বাংলাদেশকে সাপোর্ট করেনি তারাই এখন এটার একটা কন্ট্রাডিকশনে পড়ে গেছে। সুতরাং আমার কাছে যে জিনিসটা মনে হয় এই জায়গাতে আমাদের একটা বড় অপরচুনিটি তৈরি হয়েছে, এবং আমি মনে করি যে জায়গাটায় আমরা প্রশ্ন করতে পারি, যে জায়গাটা কাজ করতে পারি, যে এটাকে ম্যাক্সিমাইজ করার জন্য
ফরেন মিনিস্ট্রি বলেন বা রেলেভেন্ট মিনিস্ট্রিজগুলি বলেন বা পলিটিক্যাল লিডারশিপ যারা এটার সাথে রিলেটেড আছে, সিভিল সোসাইটি লিডারশিপ যারা আছে, তারা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই জায়গাতে ফোকাস করা। দ্যাট শুড বি স্ট্রাকচার্ড ওয়ে। এক্স্যাক্টলি। কিন্তু আপনার একটা ক্লারিফিকেশন, মে আই গিভ এ ক্লারিফিকেশন? জি স্যার, প্লিজ। ক্লারিফিকেশন, কথা হয়েছে যে জাতিসংঘে একটা রেজলিউশন পাস হয়েছে, ইটস এ গুড থিং ফর আস, কিন্তু এটা হলো জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন, কারেক্ট। এটা সিকিউরিটি কাউন্সিলে না। না, যে কোনো দেশ অ্যাবসেন্ট থাকতে পারে, অ্যাবসেন্ট করতে পারে, সেটা খুব একটা, তবে এটা আমাদের জন্য একটা পাওয়া পেয়েছি আমরা, যে প্রথমবারের মতো জাতিসংঘে সর্বসম্মতিক্রমে অ্যাবসেন্ট থাকলে সেটা কনসিডারেশন নেওয়া হয় না, বা বা অ্যাবস্টেন করলেও কনসিডারেশন নেওয়া হয় না সেটা। কাজে সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া। তবে এটা ভুললে চলবে না যে এটা সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন না। যেখানে আমি এবং ইমতিয়াজ স্যার এবং ওয়ালির রহমান স্যার দুজনই যেটা বলছিলেন এবং স্যারও বলছিলেন যে বলা যাবে না যে তারা এখনই যাচ্ছে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং দীর্ঘ সময় ধরে হয়। কিন্তু আমি মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে আমার এই ক্ষোভটা জন্মানোর একটা মূল কারণ হচ্ছে মাঠ পর্যায়ে খুব রুট লেভেল থেকে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। আমি ভাষাঞ্চরে এ পর্যন্ত 6 থেকে 7 বার গিয়েছি, আমার মিয়ানমারে যাওয়ার অভিজ্ঞতা আছে এবং ওই অ্যারেঞ্জমেন্টটা যে সময় হয় ওই সময় আমি ওখানে উপস্থিত ছিলাম। আমি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দিনের পর দিন ভিজিট করেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ওরা আসলে একেবারেই আত্মীকরণ করছে, বাংলাদেশের মানুষ হিসেবে নিজেদেরকে মনে করছে এবং অধিকার হিসেবে সেটা উপস্থাপন করার চেষ্টা করছে। এবং যেই কথাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে ইউএনএইচসিআর এর মুখ থেকে বের হয়ে আসছে যে তাদেরকে সাধারণ মানুষের মতো অধিকার দিতে হবে, কাজ করার, শিক্ষা লাভ করার এবং অন্যান্য বিষয়গুলো, যেখানে আমার নেইবারহুড কমিউনিটি যারা রয়েছে তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হচ্ছে। সেই জায়গা থেকে আমার ক্ষোভের জায়গাটা তৈরি হয়। রিয়েল জুমর ভাই আমাদেরকে এই বিষয়ে পার্লামেন্টের ল মেকার রয়েছেন, সৈয়দা রুবিনা আক্তার রয়েছেন, তিনি নিশ্চয়ই তার সরকারের অবস্থা এবং নিশ্চয়ই তিনি তার সরকারের পলিসি নিয়ে আমাদেরকে তার রিয়াকশন বলবেন। আমাদের 20 লক্ষ মানুষ বাহিরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করে দেশে টাকা পাঠায়, খায়, আমরা 20 লক্ষ মানুষকে বসিয়ে বসিয়ে খাই। এই প্রশ্নটি রিয়াজুল ইসলামের কাছে করব, একটা বিরতি। বিরতির পর আগে বলছিলাম আমাদের 20 লক্ষ লোক সারা পৃথিবীতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এমনকি মধ্যরাত অবধি কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে নিজেরা চলে আর দেশে টাকা পাঠায়। আমরা কিন্তু 20 লক্ষ মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি। এই প্রজন্মের একজন হিসেবে আমারও বিষয়টি লাগে। জানতে চাই সরকারের অবস্থান। সৈয়দ রুবিনা আক্তার রয়েছেন, বাংলাদেশের পার্লামেন্টের সম্মানিত সদস্য। ধন্যবাদ রাশেদ কাঞ্চন। আমি আসলে সরকারের অবস্থান কিংবা আমাদের যে ভাবনা যেটা বলেছেন, যেখানে আমরা নিজেরা আমাদের অধিকার থেকে আমরা একটু বঞ্চিত হচ্ছি, তাদেরকে আমরা অধিকার দিতে গিয়ে তারপরে মানবতার খাতিরে আমরা করে যাচ্ছি এবং আমরা চাচ্ছি আমরা যত দ্রুততর সম্ভব আমরা বিশ্ব নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু যেহেতু আমরা তাদেরকে ধাক্কা দিয়ে বের করতে পারছি না, যেহেতু আমরা 1971 সালে 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলাম 1 বছরের জন্য, আবার আমরা কিন্তু বাঙালিরা যাই কিছু বলেন আমাদের দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু আমরা স্বেচ্ছা আমরা আমাদের মাতৃগৃহে চলে এসেছিলাম, যেহেতু এই দেশটি আমাদের। কিন্তু যে কথাটি ঝুমুর বাড়ি বললেন, সবাই বললেন যে রোহিঙ্গাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো অধিকার ছিল না, অথচ বাংলাদেশে আসার মধ্য দিয়ে জাতিসংঘে তাদের একটা অবস্থান হয়েছে, তারা রোহিঙ্গা হিসেবে একটি স্বীকৃতি পেয়েছে এবং কিন্তু তারা ফেরার মতো অবস্থায় এখনও সেই দেশে নেই, কারণ সেই দেশ যারা চালাচ্ছে তারা তাদেরকে গ্রহণ করছে না। আমরা ধাক্কা দিয়ে তাদের বের করে দিতে পারছি না, মানবতার খাতিরে আমরা তাদেরকে পুষছি, বাট আমরা চাচ্ছি, আমরা অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি তাদেরকে ফিরিয়ে দেব। এখানেই কিন্তু পররাষ্ট্রনীতিতে আমরা অন্যান্য অনেক রাষ্ট্রের থেকে অনেকটা এগিয়ে মানবতা বোধে। তো আমি আপনাকে জাস্ট যে কথাটা বলতে চাই, যে কথাটা আমি বলতে গিয়ে আপনি শেষ করতে দেননি, সেটি আমি আসবো যে 4,76,00,000 আমাদের তরুণ সমাজ, সেই সমাজকে এই যে চতুর্থ শিল্প বিপ্লবে আমরা সম্পৃক্ত করবার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা এবং ব্যবস্থাপনাকে সাধারণ যে শিক্ষা জেনারেল এডুকেশন থেকে আমরা টেকনিক্যাল এডুকেশনে নিয়ে যাচ্ছি,
যাতে করে তারা টেকনিক্যাল এডুকেশনে অনেক বেশি অভিজ্ঞ হয়। এবং আমরা আজকে যে কম বেশি 1 কোটি লোক দেশের বাইরে কাজ করছি দক্ষ অদক্ষ জনশক্তি হিসেবে, আমরা দক্ষ জনশক্তি হিসেবে আমরা আরও 2 কোটি মানুষ দেশের বাইরে কাজ করব এবং আমাদের দেশে বসে থেকে আমরা বিদেশের যে টাকাটা আমরা আয় করব আমাদের আইটি, যেটা আমাদের ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই শিক্ষাটার মাধ্যমে 2035 সাল নাগাদ তিনি বলেছেন আমরা বিশ্ব অর্থনীতিতে 25তম শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে চাই। আমাদের প্রধানমন্ত্রীও বলছেন 2041 সাল নাগাদ বাংলাদেশ উন্নত রাষ্ট্রে অন্যতম মাইলফলক সফলতার দিক থেকে অবস্থানে যেতে চায়। সেরকম ভিশন 2041 নিয়ে তিনি এবং তার অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছেন। রিয়াজুল ইসলাম, আপনার কাছে আমার প্রশ্নটি খুব স্বাভাবিক। কাপড় সেলাই করে অর্থাৎ গার্মেন্টস বিক্রি করে আর বিদেশে লোক রপ্তানি করে আমরা কি আসলে চতুর্থ শিল্প বিপ্লবের যে ক্রাইটেরিয়া সেটাতে বিশ্বমানের কম্পিটিশনে যেতে পারবো কিনা? আপনারা প্রাইভেট সেক্টর এবং সরকার যৌথ উদ্যোগে সমন্বয়ের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুতি আপনাদের কতখানি? রিয়াজুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আসলে প্রস্তুতি তো আপনার একদিনে হয় না, এর একটা ফান্ডামেন্টাল বেস লাগে। সে বেসটা হয়তো আমাদের একটু দুর্বলও হয়ে থাকতে পারে। আমাদের মাননীয় সাংসদ থেকে যেটা একটা আমাদের সরকারি যে আমাদের একটা প্রোগ্রাম আছে, এই আমাদের শ্রমিকদের আরও উন্নত স্কিল ডেভেলপ করার জন্য, ইনপুট করার জন্য বর্তমান টিটিসি আছে প্রতিটি আপনার উপজেলায়, আরও 490টা টিটিসির জন্য প্রস্তাব করা হয়েছে। এতে আমাদের একটা স্টেবল, একটা সাস্টেনেবল ন্যাশনাল পলিসি থাকতে হবে আমাদের মাইগ্রেটরি ওয়ার্কার্সের উপরে। এটা এসএসসি লেভেল থেকে যদি হয় বা সেকেন্ডারি লেভেল থেকে যদি আমরা এটাকে কারিকুলামে বাধ্যতামূলক করে দেই যে যারা বিদেশ যাবে তাদের মাইন্ডসেটটা কীভাবে হবে, সেখানে আমরা বুঝতে পারবো। ক্লাস 7 বা 6 আমরা বুঝি একটা ছেলে গাড়ি নিয়ে খেলে, সে একটা সাইকেলকে খুলে ফেলে, বা সে একটা বন্দুক নাড়াচাড়া করে, সে একটা প্লেনকে খুলে ফেলে, আবার প্লেনটাকে বানাতে চেষ্টা করে। মাইন্ডসেটটা একটা ট্র্যাক, সে হি সেটস এর ট্র্যাক রেকর্ড যে তার মাইন্ডটা কোন দিকে ধাবিত হচ্ছে। আমরা ওইখান থেকে যদি পিক করে তাকে সেভাবে আমরা ধাবিত করতে পারি, তাকে তার উন্নত যে পড়াশোনাগুলি আছে কলেজ লেভেল পর্যন্ত সাস্টেনেবল একটা প্রোগ্রামের ভিতরে, এবং আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত সুযোগ সুবিধার কথা বলেছেন বা আর্থিক নিশ্চয়তার কথা উল্লেখ করেছেন, আমার দৃঢ় বিশ্বাস আমরা 5Gর অধীনে আপনার অনেক কথাই শুনেছি আমরা, ইতিবাচক নেতিবাচক দুটোই আছে, কিন্তু আমরা বাঙালি সংগ্রামী জাতি, লড়াকু জাতু, এবং ইনশাল্লাহ আমাদের অহংকার, নতুন যে ইউথ যে একটা বিরাট একটা অংশ 4 কোটি প্লাস, এই এনাদের যদি আমরা ইতিবাচক একটা দিকে নিয়ে যেতে পারি, সঠিক পথে সাস্টেনেবল একটা প্রোগ্রাম দিয়ে আমরা পরিচালিত করতে পারি, নিশ্চয়ই আমরা আইটিকে বেস করে এবং আইটিকে আমরা কেন্দ্রবিন্দু করে এর যে আশেপাশের যে সেক্টরগুলি আছে আমরা উন্নতি করতে পারবো, এবং বহির্বিশ্বের সাথে আমাদের দেশেও যে প্রজেক্টগুলি হচ্ছে এতে আমাদের ওয়ার্কারদের ফিট করতে পারবো, এবং আমাদের জিডিপিতে আরও আমরা ডাবল ইনকাম শো করতে পারবো। একই সাথে রেমিটেন্সে আমরা বিরাট একটা সফলতা দেখতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে আছি। এই পর্বে আমি আমার প্রত্যেক বিজ্ঞ অতিথিকে 1 মিনিট করে সময় বলতে দিতে চাই কেমন বাংলাদেশ দেখতে চান, কোন জায়গায় হাত দিতে হবে, কারণ সব নীতিকে ঠিক করতে হলে দিন শেষে রাজনীতিকেই সঠিক পথে রাখতে হয়। শুরুটা করতে চাই ঝুমুর বাড়ি, আপনাকে দিয়ে কেমন বাংলাদেশ দেখতে চান? কেমন বাংলাদেশ আসলে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে, তবে পথে এগিয়ে যাওয়ার যে গতি সেটাকে আরেকটু বাড়াতে হবে, এবং একই সঙ্গে দক্ষ বাংলাদেশ এবং রাজনৈতিক সদিচ্ছার যে জায়গাটা আপনি বলছিলেন, সেই রাজনৈতিক সদিচ্ছার জায়গাটা সমষ্টিগতভাবে সকলের একসাথে দেশের স্বার্থকে সবার আগে দেখতে হবে। পররাষ্ট্র নীতি সাথে অর্থনীতি এবং সমাজনীতি সব কিছুকেই একসাথে করতে হবে, কোনো একটি এককভাবে চলা সম্ভব নয়, এবং যে কারণেই হয়তো গতি কোনো ক্ষেত্রে কিছুটা স্লোত হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ ঝুমুর বাড়ি। মাননীয় সাংসদ, আপনার বক্তব্য শুনতে চাই, কারণ আপনাদেরকেই তো আমরা 5 বছরের জন্য আমাদের স্বপ্নের ধারবাহক করে পাঠিয়েছিলাম সংসদে। আপনারা কেমন বাংলাদেশ দিতে চান? ধন্যবাদ রাশেদ কাঞ্চন। আমি দেখতে চাই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সোনার বাংলা, যেটি হবে প্রযুক্তি নির্ভর, প্রতিটি সেক্টরে প্রযুক্তির স্পর্শ থাকবে, এবং
এটি একটি গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রকে সিদ্ধান্তের জন্য রাজনীতিবিদদেরকে একটা প্ল্যাটফর্মে একীভূত হতে হবে এবং ব্যক্তিগত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে এবং দেশের জনগণকে আপনার প্রাধান্য দিয়ে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রিয়াজুল ইসলামের বক্তব্য শুনতে চাই। কেমন বাংলাদেশ আপনাকে গর্বিত করবে? আমাকে জীবনানন্দ দাশের বাংলাদেশ গর্বিত করবে, রবীন্দ্রনাথের বাংলাদেশ গর্বিত করবে, বাংলাদেশ শ্রেষ্ঠ বাঙালি জাতির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর বাংলাদেশ গর্বিত করবে, শেখ হাসিনার বাংলাদেশ গর্বিত করবে। আমার চোখে দেখা যে বাংলাদেশ উইথ এ ক্লিন গভর্নেন্স, ট্রান্সপারেন্ট গভর্নেন্স এবং সুখে সমৃদ্ধিশালী একটি দেশ, যেখানে আপনার আমাদের যে হানাহানি, আমাদের যে আপনার রাজনৈতিক ক্রাইসিস, আপনার যে আমাদের যে গুম খুন ধর্ষণ এবং ড্রাগ অ্যাবিউজ, ইয়াবা অ্যাবিউজ, এসব কিছু ঊর্ধ্বে রেখে সবগুলিকে ছাপিয়ে এসে যেখানে উইন উইন সিচুয়েশন, সবাই সমৃদ্ধশালী থাকবে, খেয়ে পড়ে ভালো দেশকে ভালোবাসবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে সমৃদ্ধির পথে, শান্তির পথে, বিদেশে একটা সুনাম করাবে না বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী ভালো দেশ। ধন্যবাদ। অধ্যাপক শাহাবানাম খান, আপনি তরুণ প্রজন্মের আপনি নেতৃত্ব দিচ্ছেন, তরুণ প্রজন্মের আপনি সামনে আছেন। আপনার কাছে শুনতে চাই, কেমন বাংলাদেশ আপনাকে গর্বিত করবে? মেরিটোক্রেসি, মেরিটোক্রেট বাংলাদেশ। গুড, তার মানে এটা কি? আপনি একবার বলবেন আমি চীন ফলো করব, একবার বলবেন সাউথ ইস্ট এশিয়া ফলো করব, একবার বলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো হব, ইত্যাদি ইত্যাদি। সব কিছুর মূলে একটা জায়গা, সেটা হলো মেরিটোক্রেসি। মেরিটোক্রেসির কোনো বিকল্প নাই, আপনি যে তথ্যেই যান না কেন। মেরিটোক্রেসিটা কেন দরকার? নলেজ সোসাইটি। আপনি যতগুলি আজকে কথা বললেন প্রত্যেকটার সাথে নলেজ। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে কি বলেছেন? ইনোভেশন। ইনোভেশনটা কেন বলেছেন? স্কিলস। স্কিলসের সাথে কি? এনভায়রনমেন্ট। তার মানে আপনার এনার্জি, ফুড কনসাম্পশন, প্রত্যেকটা প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কেন লাগবে? টেকনোলজিক্যাল সাউন্ড সোসাইটি। টেকনোলজিক্যাল সাউন্ড সোসাইটি মানে আপনি যেভাবে চেঞ্জ হচ্ছে প্রতিটা জিনিস, অর্থাৎ বায়বীয় হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, মানে টেকনোলজির কোনো শেষ নাই, 6 মাসের মধ্যে টেকনোলজি নতুন হয়ে যায়। সুতরাং আপনার যে আইন আছে, আপনার যে পলিসিসগুলি আছে, সেগুলি প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তিত হতে হবে, এবং পরিবর্তন করতে গেলে কী হবে? মেরিটোক্রেসি ছাড়া হবে না, আপনি বাকিদের সাথে কমপ্লাই করতে পারবেন না। আর লাস্ট যেটা, সেটা হলো স্ট্রং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড রুল অফ ল। এর কোনো বিকল্প নাই, সেটা কেই দিতে পারে? একমাত্র মেরিটোক্রেসি। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে জুমে রয়েছেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তার কাছে একটি প্রশ্ন করতে চাই, যেটি তার সাবজেক্টের বাইরে, কিন্তু তিনি তো বাংলাদেশেরই নাগরিক, বাংলাদেশি তো তাকে গর্ব করে। প্রফেসর ইমতিয়াজ, অত্যন্ত প্রিয় মানুষ আমার, আপনার কাছে শুনতে চাই, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? প্রথম যে জিনিসটা করা দরকার সেটা হলো ওই স্বপ্ন তৈরি করতে হবে, বাংলাদেশ ড্রিম যেটাকে বলা হয়। মনে রাখতে হবে আজকে আমেরিকা পিছনে আমেরিকার ড্রিম কাজ করেছে। শি জিনপিং 2000 খুব সম্ভব 2016 বা 2014-তে চাইনিজ ড্রিম তৈরি করেছে লিখিতভাবে একেবারে। এবং আমি মনে করি যে সময় এসেছে বাংলাদেশ ড্রিম তৈরি করা। এবং যখন আমি বাংলাদেশ ড্রিম বলবো, তার বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এগ্রিকালচার, এডুকেশন, হেলথ, সব বিষয়ে, এমনকি কালচার, সব বিষয়ে ড্রিম থাকা দরকার। ড্রিম থাকা দরকার যে বাংলাদেশ ঢাকার প্রত্যেকটা জেলায় হাই স্পিড ট্রেন দ্বারা কানেক্টেড থাকবে, যেখানে সিলেট থেকে 1 ঘন্টায় মানুষ এসে অফিস করতে পারবে এবং আবার চলে যেতে পারবে। কাউকে সিলেট থেকে এসে ঢাকায় থাকতে হবে না। ঠিক একইভাবে বরিশালে 19 মিনিটে সে চলে যেতে পারবে, কারণ হাই স্পিড ট্রেন সেটা হয়ে গেছে। এই ধরনের বিভিন্ন এডুকেশন, বিভিন্ন জায়গায় বাংলাদেশ ড্রিম তৈরি করা দরকার। এবং ওই ড্রিমটাকে ওই কানেক্টিভিটি করতে হবে ডায়াসপোরার সাথে, কারণ বাংলাদেশ ডায়াসপোরা, যেটা অনেকেই বলতে চেষ্টা করেছেন, এখানে একটা বিরাট মেধাবী ছাত্ররা চলে গেছে, এতে কোনো সন্দেহ নেই। সেই কানেকশনটা যদি আমি না করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশ একটা স্টেপিং স্টোন হিসাবেই থাকবে, যে যখনই আমার কিছু পয়সা টয়সা হয়ে গেল, আমি চলে গেলাম আমেরিকায়, আমি চলে গেলাম কানাডায় বা অস্ট্রেলিয়ায় বা নিউজিল্যান্ডে, কারণ ওগুলো সবগুলো কিন্তু ডায়াসপোরিক কান্ট্রি। বাংলাদেশ কিন্তু ডায়াসপোরিক কান্ট্রি না, ওদের কিন্তু সবসময় ইমিগ্রেন্টস দরকার। ওরা হয় চকলেট দেখাবে, না হলে টফি দেখাবে, না হলে একটা মাইক্রোফোন দেখিয়ে কিন্তু নিয়ে যাবে
নেবেই, তাছাড়া কোনো উপায় নেই, তাদের কোনোভাবেই তারা রিপ্রডিউস করতে পারবে না। বাংলাদেশ কিন্তু ওই অবস্থায় নেই, যার জন্য আমার মনে হয় এক শব্দে বাংলাদেশ ড্রিম করা প্রয়োজন। সেই ড্রিম যখন হবে তখন আমি মনে করি আজকের যারা ইউথ, যেখানে বারবার মনে হয় সাহেব বলতে চেষ্টা করেছিলেন, তারা কিন্তু আর দুঃস্বপ্নে ভুগবেন না, তারা জানবেন যে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে হবে। জি, অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব এবং রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, একজন অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ। তার কাছেও শুনতে চাই কেমন বাংলাদেশ আপনার স্বপ্নে এখনো ধরা দেয়। স্বপ্ন তো বঙ্গবন্ধু দেখিয়েছিলেন এবং ওর বঙ্গবন্ধুর স্বপ্নে কিন্তু আজকে বাংলাদেশ পেয়েছি আমরা। এবং তিনি যখন কথা বললেন সেই 7ই মার্চের, তিনি যখন কথা বললেন হিথ্রো এয়ারপোর্টে নেমে, তিনি যখন কথা বললেন দিল্লিতে নেমে, তিনি যখন কথা বললেন ঢাকায় ফিরে এসেছে, সেই 4টি বক্তৃতা তার সঙ্গে অ্যাড করেন আরেকটা জাতিসংঘে তার যে বক্তৃতা 25শে সেপ্টেম্বর 1974. These 4 taken together, you see, that is the sum total of what is Bangladesh today. Now the future, of course, 50 বছর আমরা পেরিয়ে এসেছি এবং 50 বছরে আমরা যত এগিয়েছি is অভাবনীয়। এবং অভাবনীয় ইন দ্য সেন্স যে ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট যে আমরা 16 বছর হারিয়েছি মিলিটারি রুলে, আর বাকি 4 বছর 5 বছর হারিয়েছি আমরা কোয়াজি মিলিটারি রুলে। এই সত্ত্বেও কিন্তু আমরা এগোচ্ছি, আমরা এগোবো। এবং সেই ড্রিম যেটা বলেন যে এভরি নেশন স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, সাকসেসফুল নেশন স্টেট, দে আর অ্যান এক্সপেরিমেন্ট। এবং আমাদেরটাও কিন্তু ইটস অ্যান এক্সপেরিমেন্ট, অ্যান্ড দ্য এক্সপেরিমেন্ট উই আর সাকসিডিং আন্ডার দ্য লিডারশিপ অফ প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং শি হ্যাজ ডেভেলপড দিস আইডিয়া of experimenting from her father বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্যার, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠান শুরু করেছিলাম মোফাজ্জল করিম, সাবেক সচিব এবং রাষ্ট্রদূত, অনুষ্ঠান শেষও করতে চাই তাকে দিয়ে। স্যার, আপনার কাছেও জানতে চাই, সেটি হচ্ছে যেই স্বপ্নটি দেখেছিল বাংলাদেশে একজন মানুষও না খেয়ে ঘুমোতে যাবে না, কারণ পৃথিবীর সবচাইতে কষ্টের অনুভূতি হচ্ছে রাতে না খেয়ে ঘুমোতে যাওয়া। চিকিৎসার অভাবে একজন মানুষও প্রাণ হারাবে না, কারণ পৃথিবীতে সবচাইতে কষ্টের হচ্ছে চিকিৎসার অভাবে প্রাণ হারানো। 50 বছরে আমরা কি সেরকম দাবি করতে পারি কিনা? আমি আমার সঙ্গের সম্মানিত আলোচকরা যা বললেন শেষ বক্তব্যে, সবগুলো কথাই প্রণিধানযোগ্য এবং আমি সহমত পোষণ করি। এখানে 2-1টা জিনিস সম্বন্ধে আমি একটু সতর্ক করতে চাই, আর কিছু না। খুব ভালো কথা, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য, তিনি আমার মনে হচ্ছিল যেন থট রিডিং জানেন, আমার মনের কথাগুলো বলেছেন। আমি একমত, আপনি তো আমার কথাই বলেছেন। কিন্তু এখানে 2-1টা জিনিস আপনাকে খুব সতর্কভাবে হ্যান্ডেল করতে হবে। একটা হচ্ছে সুশাসন, সকলের জন্যে ভালো একই ব্যবস্থা, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। ঘটনাচক্রে আমি একটা আমার নিয়মিত কলাম লিখে আসছি এখানে আসার আগে, শনিবার দিন বেরোবে, সেটাতে এটাই বলে, বাংলার কি বলে ইয়েতে, যাই হোক, হ্যাঁ, সেটাতে এখানে এটাই বলবার চেষ্টা করেছি যে সুশাসনটা করতে হলে কতগুলো আরও কথা আছে। সেটা হচ্ছে আপনার শাসকদের দৃষ্টিভঙ্গিটা সেরকম হতে হবে যে না, আমি এখানে সুশাসন ছাড়া আর কোনো কিছু ছাড় দেব না। দ্বিতীয়ত, যে বিষয়ে, যে মৌলিক বিষয়ে দেশটা স্বাধীন হয়েছিল সেটা ছিল কিন্তু জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য না থাকলে পরে 30 লক্ষ লোক বা তার মধ্যে এই লক্ষ লক্ষ নারী পুরুষ তাদের জীবন এবং তাদের সম্মান ইত্যাদি সম্ভ্রম বিসর্জন দিত না, ঐক্যবদ্ধ ছিল। বঙ্গবন্ধুর এক ডাকে তো সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছিল। সেটা কোথায় গেল? সেটা তো 16ই ডিসেম্বরের পরে তো সেটা খান হয়ে আস্তে আস্তে ডিসইন্টিগ্রেটেড হতে থাকলো। এখন এমন অবস্থায় গেছে যেটা এখন ধরে রাখাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই জাতীয় ঐক্যটাকে প্লিজ আমি সবিনয়ে আরজ করতে চাই আমাদের নেতৃবৃন্দের প্রতি। একজন প্রতিনিধি এখানে আছেনও বটে, যে করে হোক আসুন আমরা একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করি। তা না হলে পরে এই যে আমাদের মহৎ চিন্তাগুলো, এগুলো কিছুতেই হবে না। আর আরেকটা কথা বলে শেষ করব স্যার, সেটা হচ্ছে আমাদের সমস্ত উন্নয়নকে কুরে কুরে খাচ্ছে দুর্নীতি। বঙ্গবন্ধু সেই কবে বলে গেছেন 50 বছর আগে যে চাটার দলে আমার সমস্ত এগুলো খেয়ে ফেললো উন্নতিটা। সত্যি কথা, এটা একটা প্রফেটিক কথা বলে গেছেন। এই চাটাগুলো রয়ে গেছে এখন পর্যন্ত, বরং আরও প্রলিফারেট করেছে। এই জন্যে বলছি যে এমন কোনো সেক্টর নেই, এমন কেউ নেই যেখানে দুর্নীতি নেই। এর বিরুদ্ধে কঠোর হস্তে
জেহাদ ঘোষণা করতে হবে। ওই জিরো টলারেন্স ফরেন্স এই সমস্ত ভালো ভালো কথাবার্তা আমাদের অধ্যাপক সাহেবরা বলেন, এগুলো নয়, একেবারে কঠোর হচ্ছে দমন করতে হবে এই জি চাটার দল। মোফাজ্জল করিম, সাবেক সচিব এবং রাষ্ট্রদূত, আপনার বক্তব্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শেষ করতে চাই। সঞ্চালক হিসেবে কিছুটা দায়িত্ব তো বর্তায় পুরো আলোচনার সামারিটুকু আপনাদেরকে জানানোর। আমি বিজনেস স্কুলের ছাত্র, আমার কাছে পুরো আলোচনাকে যে বিষয়টি গুরুত্ব দিয়ে আপনাদের কাছে সামারিটা বলতে হচ্ছে তা হচ্ছে পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং ঘৃণিত শব্দ দুর্নীতি, সমস্ত নীতিকে ঠিক করতে হলে যেই নীতিকে চর্চা করতে হবে জনগণের জন্য, সেটির নাম হচ্ছে রাজনীতি। আশা করি আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে সঠিক নির্দেশনা দিবেন। আর পুরো বক্তব্যের সামারিটা যদি এরকম হয় যে ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল কনসেনসাস, ন্যাশনাল ডিগনিটি অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এই প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। যেমন করে ক্রিকেটের প্রশ্নে আমরা বহুবার এক হয়ে গিয়েছি, সেরকম প্রত্যাশা রেখেই আজকের জন্য বলতে চাই শুভরাত্রি।